এই বলে নয়ন ছেলেটার মাথায় মদ ঢেলে দিল। তোর মাথা খারাপ, সব আজগুবি কথা বলস। আবে হালা, মেহেদিকে তো আমরা খালাস করে দিছে। ভাই, বিশ্বাস করুন, সত্যি আমি নিজের চোখে দেখেছি। তার মানে তুই বলতে চাচ্ছিস মেহেদি মরে গিয়েও বেঁচে উঠেছে? ভাই, বিশ্বাস করুন, আমি দুটি চোখ দিয়ে ওকে বারবার দেখেছি। তুই এবার তোর মুখ বন্ধ কর। আর আমি নিজের হাতে ওকে কবর দিয়েছি। ও কি করে আসবে? জাফরিকে পাওয়ার জন্য এত কিছু করলাম, কিন্তু কি হলো? শেষে জাফরি আমাকে ধরিয়ে দিল পুলিশের কাছে। জাফরি যদি আমার সাথে বিয়ে করতে রাজি হয় তাহলে ওর কপাল ভালো, আর নয়তো ওর জীবন নরক করে তুলব। কিন্তু ভাই, তুই চুপ করতো ভাই। মেহেদি যদি বেঁচে থাকতো সে অবশ্যই জাফরির কাছে আসতো, কারণ তাদের দুজনের সম্পর্কটা আলাদা। বোকা ছেলে, এখনো তোর মাথায় বুদ্ধি হলো না। এত বড় ভুল আমি দেখলাম কি করে? আচ্ছা, তুই কোথায় দেখেছিস ওকে? ওই কাঁচা বাজারে দেখেছি ওকে। আচ্ছা ঠিক আছে, তুই আর আমি গিয়ে ঘুরে আসবো, কেমন? দেখি ও কিভাবে বেঁচে থাকে। আমি তো ক্যাম্পাসের পিছনেই ফুল তুলতে গিয়েছিলাম। আমি তোকে অনেকবার খুঁজেছি, দেখতে পাইনি। তাই নাকি? আরে তুই পারিসও বটে, তোকে আমরা তন্ন তন্ন করে খুঁজতেছিলাম, খামোকা দারোয়ানগুলোকে গালি দিলাম। আসলে সত্যি বলতে আমি পিছনে খেলতেছিলাম ওই ছোট বোরকা পরা মেয়েটার সাথে। তাই বলে তুই? বান্ধবীরা যখন জাফরিকে একটু বকা দিতেছে, এমন সময় খাদিজা মানে 7 বছরের বাচ্চা মেয়েটা দৌড়ে আসলো। তোমরা আন্টিকে বকতেছো কেন গো? শুধু তো আমরা খেলতেছিলাম একটু। তুমি কে? আর এই সময় কেন? রাগ করছো কেন গো? বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করতে লাগে তোমরা জানো না? এই বাচ্চা, তুমি ঢুকলে কি করে? কি করবো বলো? তোমরা তো দরজার চেয়ারে বসে নাক ডেকে ঘুমিয়ে পড়েছিলে। কে গেল কে আসলো তোমার তো কোনো খবরই রাখুনি। কিয়ামতে সর্বপ্রথম আল্লাহ কাজের হিসাব নেবে। দায়িত্ব পালনে যদি অবহেলা করো, নিয়মিত আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমরা জানো না? দারোয়ান এই কথা শোনার পর চুপ হয়ে গেল। বান্ধবীরা অবাক নজরে তাকিয়ে আছে, এত ছোট বাচ্চা কয় কি? দেখ, একটা ছোট মেয়ে কত সুন্দর কোরআন হাদিস দিয়ে কথা বলতে পারে। এই জন্যই তো আমি খাদিজার সাথে বন্ধুত্ব করেছি, তাই না মামুনি? একদম ঠিক বলেছো আন্টি। আর তোমার বান্ধবীদের পর্দা করতে বলবে। তারা কি দেখতে পায় না আমি তাদের ছোট হয়ে সব সময় বোরকা পরে বের হই? আর তোমার অনেকগুলো বান্ধবীর মাথায় কাপড় নেই। এই আন্টির বান্ধবীরা, তোমরা পর্দা করো। পর্দা করো ফরজ। সূরা আজিহা 33 আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা জাহেলিয়াত যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য করে বের হবে না। আর তোমরা আল্লাহর আইন অমান্য করে মাথায় কাপড় ঠিক মতো দাওনি। আহ, পাকা মেয়ে একটা। এত কথা কোথায় শিখেছিস মা তুই? নিশ্চয়ই ওর বাবা মা খুব পরহেজগার, তাই সন্তানটা এমন হয়েছে। শুধু কি তাই, বাবা একজন আলেম আর মা কোরআনের হাফিজা। তাহলে সন্তান তো খুব ভালো হবে। এভাবে কেটে গেল 2 মাস। জাফরির সাথে খাদিজার মানে বাচ্চা মেয়েটার সাথে ভালো মিল হয়েছে। আর মাত্র 15 দিন মুম্বাই থাকবে জাফরি, তারপর আবার তারা বাংলাদেশে চলে যাবে। সত্যি কি জাফরির সাথে মেহেদির দেখা হবে? জাফরি কি সত্যি মেহেদিকে ফিরে পাবে, নাকি আর কোনো দিনই দেখা হবে না? নাকি মেহেদি সত্যি সত্যি দুনিয়ার জমি ছেড়ে চলে গেছে? কি হবে জাফরির ভবিষ্যৎ? চলুন পাঠক বন্ধুরা, আমরা একটু দেখে আসি জাফরির শেষ পরিণতি কি হয়। জাফরি খুব ভালো একজন ডাক্তার এবং মেধাবী। বসে বসে রুগী চেক আপ করছে। চল, যাবি না? তোরা এগো, আমি এই চাচির চেক আপটা সেরে নেই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়, বেশি দেরি করিস না, কেমন? আচ্ছা। নাসরিন আর তার বান্ধবীরা চলে গেল, শুধু জাফরি একাই বসে রইল। কাজ শেষ করে জাফরি ক্যাম্পাসের দিকে রওনা দিল। লিফটে উঠে জাফরি নিচে নামতেছে। লিফটের দরজা খোলার সাথে সাথে একজন কালো কাপড় পরা লোক মুখ ঢাকা দেয়া। সাথে সাথে জাফরি বোরখার নেকাব টান দিয়ে খুলে মুখে রুমাল লাগিয়ে দিল। তারপর জাফরির আর কোনো হুঁশ নাই। এই নাসরিন, জাফরিকে একটা ফোন দে তো, তাড়াতাড়ি আসতে। আমার ফোনে টাকা নাই, তুই দে। তুই ডাক্তার নাকি ডেলিভারি? তোর ফোনে টাকা নাই মানে? আরে দে ভাই, তাড়াতাড়ি ফোন।
রেহেনা জাফরির ফোনে ফোন দিল, কিন্তু ফোন বেজেই চলেছে, ফোন ধরছে না। আহ, এই মেয়েটা যা করে না, ফোন ধরছে না এখনো। দেখ তো নাসরিন, এতবার ফোন দিচ্ছি, জাফরি তো ফোন ধরছে না। ফোন দিতে থাক। জাফরিকে ফোন দেয়া হচ্ছে, কিন্তু জাফরি ফোন ধরছে না। নাসরিন বলল, চল তো গিয়ে দেখি জাফরি ফোন ধরছে না কেন। নাসরিন আর রেহানা লিফটের কাছে যাওয়া মাত্রই রেহেনা তাকিয়ে দেখছে জাফরির ফোনটা লিফটের কাছে পড়ে আছে। কি ব্যাপার জাফরি, ফোন এখানে পড়ে আছে মানে? জাফরিকে তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু জাফরি কোথাও নাই। সবাই টেনশনে পড়ে গেল, এই মেয়েটা হঠাৎ কোথায় যেন হারিয়ে গেল। রাত 12টা বাজতে চললো, কেউ কোনো খাওয়া দাওয়া করে নাই। সবাই চুপ করে বসে আছে। চুপ করে বসে থাকলে হবে, নাকি কিছু একটা করতে হবে? কি করবি? থানায় ইনফরমেশন দিতে হবে তো, এমনি মেয়েটার খোঁজ পাওয়া যাচ্ছে না। হঠাৎ নাসরিনের পার্সোনাল ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। আম্মু, আব্বু কোথায়? এখনো আসছে না কেন? সেটাই তো, রাত 12টা বাজতে চললো, এখনো তোর বাবা আসলো না কেন? বাবা তো এত রাত করে না আম্মু। তাহলে বাবা কোথায় গেল? সেটা তো আমিও ভাবছি, তোর বাবা এত রাতে করে না, খুব টেনশন হচ্ছে মা। হঠাৎ দরজায় কে যেন নক করলো। খাদিজা দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দেখে আব্বু দাঁড়িয়ে। খাদিজা বলল, আব্বু, এত দেরি করে কেন আসলে? এই তো মা, একটা সমস্যার কারণে দেরি হলো। তোমার পাঞ্জাবিতে এত রক্ত লেগে আছে কেন? কি করেছো তুমি? খাদিজার বাবা মাথা নিচু করে আছে, কোনো কথা বলছে না, মনটা অনেক ভার করে আছে। কি ব্যাপার, চুপ করে আছো কেন? কি হয়েছে বলো। আর বলিও না, আজ একটা মেয়েকে দুজন ছেলে তুলে নিয়ে যাচ্ছিল। আমি তখন আসতেছিলাম, দেখে মনে হলো মুসলিম পরিবারের মেয়ে। আর ছেলে দুটো মেয়েটা সর্বনাশ করতে চেয়েছিল, বাট আমার কারণে পারিনি। যদি সময় মতো না আসতাম তাহলে কি হতো ভাবতে পারছো? নাসরিন ফোনটা রিসিভ করতেই শুনতে পেল জাফরির কণ্ঠ। নাসরিন উত্তেজিত সুরে বললেন, জাফরি তুই কই? আমি হাসপাতালে। দাঁড়া, আমি যাচ্ছি। নাসরিন রেহানা সহ 11 জন চলে গেল হাসপাতালে। নাসরিন হাসপাতালে গিয়ে তাকিয়ে দেখছে জাফরি বেডে শুয়ে আছে, মাথায় একটু আঘাত। নাসরিন উত্তেজিত সুরে বলল, জাফরি কি হয়েছে দোস্ত? তোর এই অবস্থা কেন? কি করে হলো? জাফরি ভালো করে কথা বলতে পারছে না। ম্যাডাম, ওনাকে তো একটা হুজুর রেখে গেল। কি নাম তার? বাড়ি কই? তা জানি না, হুজুরটা খুব বকাবকি করতাছিল, নিজেকে রক্ষা করতে পারে না, তো একা একা রাস্তা বের হয় কেন, ওই বকা দিয়ে হাসপাতালে শিফট করে চলে গেছে। আচ্ছা জাফরি, তোর কি হয়েছিল বলতো? আমি যখন লিফট থেকে নামলাম তখন দুইজন লোক, মুখ বাঁধা ছিল তাদের। তারা আমাকে বেহুশ করে, তারপর জানি না কি হয়েছে। দুজন ছেলে তোকে বেহুশ করলো, আবার একজন হুজুর তোকে সম্মানের সহিত হাসপাতালে ভর্তি করে দিল। এর মানেটা কি? তা তো জানি না। তুই দেখেছিস ওই হুজুরটাকে? না, দেখতে পাই নাই, আমি তো তখন অচেতন ছিলাম। ছেলে দুটোকে দেখেছিলি? না, তাদের মুখ ঢাকা ছিল। তাহলে এসবের মানে কি? আমি শিওর নয়ন এসব করেছে। দুজন ছেলে এসে বলছে, নয়ন ভাই, আমরা জাফরিকে গাড়ি করে নিয়ে আসতেছিলাম, এমন সময় 3জন হুজুর আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। তোমাদের যে 10,000 টাকা দিয়েছিলাম তাকে ফেরত দাও। তোমরা স্থানীয় লোক হয়ে মেয়েটাকে আনতে পারলে না, সামান্য 2 টাকার মৌলবীর ভয় তোমরা ওকে ছেড়ে পালিয়ে গেলে। ছি, আমার টাকা ফেরত দাও। একজন ছেলে দৌড়ে এসে বলছে, নয়ন ভাই, আমি সেদিন বলেছিলাম মেহেদিকে দেখেছি, আমি খোঁজ নিয়ে দেখেছি লোকটি আমাদের আশেপাশে আছে। কি শুরু করলি আবার? আরে ভাই, ও কি নিজে হাতে কবর দিয়েছে, ও কি করে ফিরে আসবে বলতো? কালকে আপনাকে বাজারে দেখিয়ে দিব, নিজের চোখে দেখিয়েন। আচ্ছা, আমিও দেখব ওটা মেয়েদিন নাকি অন্য কিছু। খাদিজার আব্বু মন খারাপ করে বসে আছে, ছাদের উপরে বসে থেকে চিন্তা করছে। আমাকে এমন লাগছে কেন? কালকে রাত্রিবেলা মেয়েটাকে কোলে করে নিয়ে গেলাম, কিন্তু মেয়েটার মুখটা এত বারবার মনে পড়ছে কেন? যেন মেয়েটাকে আগে কোথাও দেখেছি, যেন মেয়েটাকে আমি বহুদিন ধরে চিনি। আর মনটা এত ছটফট করছে কেন? আর ওই মেয়েটার মুখটা এত মায়া লাগছে কেন আমার? কি হয়েছে আমার? ধ্যাত,
এসব শয়তানের ধোকা। একটা বেগানা নারীর কথা বারবার মনে পড়ছে। খাদিজার আব্বু বারবার মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই মনটাকে শান্ত রাখতে পারছে না। যেন ওনাকে আগে থেকেই চিনি, যেন অনেক কাছের মানুষ। ধ্যাত, এসব কেন মনে হচ্ছে আমার? আর ওনার মুখটা এত মায়াবী লাগতেছে কেন? আচ্ছা, আমি তো মেয়েটাকে হাসপাতালে ভর্তি করে দিয়েছি। যাই গিয়ে দেখি মেয়েটার কেমন হাল। খাদিজার আব্বু বাসা থেকে বের হতে যাবে এমন সময় স্ত্রী ডাক দিয়েই বলছে, খাদিজার আব্বু কই যাচ্ছ? কালকে যে মেয়েটাকে হাসপাতালে রেখেছি, ওর একটু খোঁজ নিতে যাব। ও। মুখটা ভার করলে যে? না কিছু না, আপনি যান। যেহেতু মেয়েটাকে বখাটে ছেলের হাত থেকে রক্ষা করেছেন, তার খোঁজ নেওয়াটাও তো আপনার দায়িত্ব, তাই না? আমি আপনাকে বিশ্বাস করি, আমি বলছি আপনি যাবেন। আমি আসছি তাহলে। 1 ঘন্টার ভিতরে ফিরে আসবো। হুম। খাদিজার আব্বু বের হয়ে চলে গেল হাসপাতালে। গিয়ে মেয়েটির খোঁজ নিচ্ছে। কালকে যে নার্সের কাছে দিয়েছে সেই নার্সকে গিয়ে বলল, ম্যাডাম, কালকে যে মেয়েটাকে ভর্তি করে দিলাম, সেই মেয়েটাকে কোন বেডে রাখছেন? হুজুর, মেয়েটা তো কাল রাতেই চলে গেছে। কি? কারণ মেয়েটার অনেক বান্ধবী আছে, তারা সবাই ডাক্তার এবং মেয়েটা ডাক্তার। তাহলে মেয়েটা ডাক্তার? হুজুর, কিছু ভাবছেন? না, কিছু না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মেয়েটা বারবার আপনার কথা বলছিল, যে আমাকে রক্ষা করলো তার মুখটা দেখতে পারলাম না। কপালে নাই দেখা করা, তাই হয়তো আমি এসে দেখা করতে পারলাম না। আপনি যদি বলতেন সকালে আসবেন তাহলে বলে দিতাম, আর যেত না। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, ভালো থাকবেন ম্যাডাম। সেই নার্সকে গিয়ে বলল। এই বলে খাদিজার বাবা হাসপাতাল থেকে বাড়ি এসে দেখছে স্ত্রী কান্না করতেছে। খাদিজার আম্মু কিন্তু স্বামীকে দেখতে পায়নি। পিছন থেকে যখন কাঁধে হাত রাখলো, স্ত্রী মাথা ঘুরে, তুমি এত তাড়াতাড়ি? কান্না করছো কেন? কি হয়েছে? কি রে, মন খারাপ করে কেন? মাথায় যে আঘাত পেয়েছিস, ঔষধ একটু খেতে হবে তো নাকি? দোস্ত, যে লোকটা আমাকে হাসপাতালে দিয়ে গেল, ওই লোকের মুখটা যদি দেখতে পাইতাম। লোকটা তোর মন চুরি করে নিল নাকি? ধ্যাত, কি বলিস? কোনো পরপুরুষ আমার মন চুরি করতে পারবে না, কিন্তু লোকটাকে দেখতে পেলে খুব ভালো হতো। কেন যেন মনটা একটু ছটফট করছে। এই কথা বলতেই বান্ধবীরা হাসাহাসি শুরু করে দিল। আরে তুই কি জাফরি নাকি অন্য কেউ তোর ভিতরে ভর করেছে? তুই যাকে চিনিস না জানিস না তাকে দেখার জন্য মনটা ছটপট করছে। দারুণ ব্যাপার। ধ্যাত, তোরা কি যে বলিস না। তোমাকে হারানোর ভয়টা আমার ইদানিং বেড়ে গেছে। তোমাকে ছেড়ে থাকতে পারবো না আমি। আমার কেউ নেই একমাত্র তুমি ছাড়া। খাদিজার আব্বু স্ত্রীর গালে একটা চুমু দিল। চুমু দেয়াতে চোখের গড়িয়ে পড়ে যাওয়া পানি স্বামীর ঠোঁটে গিয়ে লাগলো। 2 হাত দিয়ে মুখটা চেপে ধরে কপালে একটা চুমু দিয়ে বলছে, তোমাকে কখনো ছেড়ে যাব না, কারণ তোমাকে ছাড়া আমিও থাকতে পারবো না গো। তুমি আমার সব। তোমাকে রেখে যদি চলে যাই, তাহলে আমার মাথার ক্ষত জায়গায় কে ফু দিয়ে দিবে? কে আমার ওই ক্ষত জায়গায় চুমু দিবে বলো? স্বামীর মুখে এই কথা শোনার পর খাদিজার আম্মু আরও জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। আই লাভ ইউ। নয়ন আর নয়নের বন্ধু বাজারে এক কোণায় দাঁড়িয়ে আছে। কিরে, কই মেয়েদে? ভাই, বিশ্বাস করেন, আমি কোনো মিথ্যা কথা বলি নাই। জানি না এখনো কেন আসতেছে না। শুধু জড়িয়ে ধরে কান্না করলে হবে? বাজারে তো যেতে হবে, ব্যাগটা দাও। না, ছাড়বো না তোমায়। সারা জীবন এইভাবেই দৌড়ে থাকবো। আচ্ছা ধরে থেকো, আমি দাঁড়িয়ে আছি। বাড়িতে সদাইপাতি না আনলে রান্না করবে কি দিয়ে? তোমার মেয়ে না খেয়ে কষ্ট পাবে তো। ছাড়ো, বাজারে যেতে হবে। একটা সুখবর আছে। কি সুখবর? আমার পেটে তোমার নতুন মেহমান আসতে চলেছে। কি, তাই নাকি? হুররে! কি করছো? পড়ে যাবো তো, নামাও আমায়। কেন নামাবো? আমাদের নতুন মেহমান আসতে চলেছে। আজ আমি খুব খুশি। আজ সবাইকে মিষ্টি খাওয়াবো। এবার তো কোল থেকে নামাও, বাজারে যাও আর আমার জন্য কিছু টক কিনে নিয়ে আসো তো। ওকে সোনা। বাদ দে ভাই, তোর বাদপারি গল্প বাদ দে। আরে ভাই, আর একটু ওয়েট করেন। আরে ভাই, মেহেদি বেঁচে থাকবে কি করে? ও তো মারা গেছে। দুজনে তর্ক করতেছে এমন সময় খাদিজার আব্বু বাজারে ঢুকলো। কিন্তু দুজনে তর্ক করতে করতে হঠাৎ নয়নের নজর পড়ল। দেখলো সেই অবিকল একটা
মেহেদি। এইটা দেখার পর নয়নের চোখ বড় বড় হয়ে গেল। মুখে একই রকমের দাড়ি, একই রকমের মোটা, একই রকমের চলাফেরার সাইজ। আমি কি দেখছি? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? সেই আগের মেহেদি দেখছে? এটা কি করে সম্ভব? নিজের হাতে মেহেদিকে কবর দিয়েছে, আর সেই মেহেদি আমার সামনে দাঁড়িয়ে। এটা যদি মেহেদি হয়, তাহলে ও এখানে কি করছে? ওর বাড়ি তো বাংলাদেশে। আমি কি দেখছি? আমি কি কোনো স্বপ্ন দেখছি? আর ও এখানে কি করছে? আর ও জাফরিকে ছাড়া এতদিন কি করে আছে? ভাই, ও ভাই, ওই ভাই, হুম, কি ভাবছেন? অনেক কিছু ভাবতেছি। আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব? আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। আরে ভাই, বেঁচে থাকা কি করে সম্ভব? নিজের হাতে ওকে আমি কবর দিছি। আমার মাথা ঘুরছে ভাই, কি করব? এবার তো বিশ্বাস করলেন নয়ন ভাই? আমি তো নিজের হাতে মেয়েটিকে কবর দিয়েছি। এটা কি করে সম্ভব? ও বেঁচে আছে কিভাবে? তা আমিও ভাবছি, ও বেঁচে গেল কিভাবে? ওর মাথায় যেভাবে আঘাত করেছে, বেঁচে থাকার কথা ছিল না। ওকে বাঁচিয়ে রাখা যাবে না। নয়ন ভাই, একটা জিনিস চিন্তা করেন। কি চিন্তা করব? কোনোদিন যদি প্রকাশ হয়ে যায় আপনি মেহেদিকে হত্যা করেছেন, তাহলে নাসরিন আপনি কি করতে পারে ভেবে দেখেছেন? এর জন্য তো ওকে বাঁচিয়ে রাখা যাবে না। এমন মনে হয় কি এটা মেহেদি না। যদি হতো, আজকে 7 বছর হয়ে যাচ্ছে, তারপরও একবার আসলো না জাফরির কাছে। যদি ওটা মেহেদি হয়। আচ্ছা চল তো গিয়ে দেখি ও কোথায় যায়। আন্টি, তোমার কপালে কি হয়েছে? মা, একটু আঘাত পেয়েছি। আচ্ছা আন্টি, তুমি আর কতদিন থাকবে এখানে? এই তো 12 দিন থাকবো, 12 দিন পর বাংলাদেশে চলে যাব। তুমি সত্যি চলে যাবে? তুমি তো আমার বন্ধু। তো তুমি যদি চলে যাও, তাহলে কাকে নিয়ে গল্প করব? কি করবে মা বলো তো? তোকে ছাড়া আমাকে ভালো লাগবে না, কিন্তু যেতে তো হবেই, তাই না? আমি যেদিন তোমার মতো বড় হব, সেদিন আমি যাব বাংলাদেশে তোমার সাথে দেখা করতে। আন্টি, আমি তোমাকে আজ আমাদের বাসায় নিয়ে যাব, যাবে আমার সাথে? কিন্তু তুমি চলো আমার সাথে। নয়ন আর ছেলেটা খাদিজার আব্বুর পিছন ফলো করতেছে। দেখি ছেলেটা কোথায় যায়। খাদিজার আব্বু বাজারের ব্যাগ নিয়ে হাঁটতেছে, কোরআন তেলাওয়াত করতেছে আর হাঁটছে। আর নয়ন পিছু পিছু হাঁটছে। হঠাৎ খাদিজার আব্বু দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে পিছনে ঘুরে তাকালো। কে যেন ফলো করছে, কই কাউকে তো দেখছি না। আবার হাঁটতে শুরু করলো। নয়ন পুনরায় পিছন থেকে হাঁটা শুরু করলো। হঠাৎ নয়ন তাকিয়ে দেখছে ওকে আর দেখা যাচ্ছে না। কি ব্যাপার? কোথায় হারিয়ে গেল মেহেদি? তাই তো ভাই, কোথায় হারিয়ে গেল? চল আবার আগামীকাল লক্ষ্য করে দেখব। ওখানে একটু বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট কাদা হয়ে গেছে, পাহাড়িয়া রাস্তা। হঠাৎ নয়ন পা স্লিপ করে গর্তে পড়ে গেল। ছেলেটা নয়ন ভাই বলে চিৎকার মারল, হাঁটু গেড়ে বসে গেল। ওই গর্তে পড়ে যাওয়া মানে মৃত্যু নিশ্চিত। ছেলেটি ভয়ে ভয়ে 1 পা 2 পা করে এগিয়ে গেল গর্তের কাছে। গিয়ে তাকিয়ে দেখছে নয়ন একটা গাছের ডাল জড়িয়ে ধরে বসে আছে। নয়ন ভাই মরেননি? আরে শালা, তাড়াতাড়ি একটা দড়ি আন, লোকজনদের ডেকে আন, নয়তো ডাল ভেঙে পড়ে যাব। আচ্ছা দাঁড়ান। হঠাৎ খাদিজার আব্বু দাঁড়িয়ে বলছে, কোনো হেল্প লাগবে ভাই? আপনি? আমি বারবার করে নজর করে দেখছি, আপনারা দুজন আমাকে ফলো করছেন নাকি চুরি করা মতলব? বাবা ভাই, তোতলামি বাদ দেন, ফলো করছিলেন কেন বলুন? কে রে? তাড়াতাড়ি আমাকে ওঠা, নয়তো ডাল ভেঙে পড়ে যাবে। খাদিজার আব্বু নিচে তাকিয়ে দেখে মাথার পাগড়ি খুলে ঝুলিয়ে দিল। নয়ন সেটা ধরে বেয়ে বেয়ে উঠল। আহা, বাঁচে গেল, নয়তো আমি আজই শেষ হয়ে যেতাম। নয়ন ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে, কারণ এই ভাই, আপনি আমাকে ফলো করছিলেন কেন? সরি ভাই, এই মেয়েদিকে আমাকে চিনতে পারেনি। চুরি করা মতলব নাকি আপনার? সরি ভাই, ভুল হয়ে গেছে। এই চুরির পেশা বাদ দিন, রোজগার করে খান, বুঝলেন? খবরদার কারো এভাবে পিছু নেবেন না। এই বলে দুজনকে 500 টাকা করে দিয়ে খাদিজার আব্বু চলে গেল। আরে শালাই তো মেহেদি না। তাই তো দেখছি ভাই। যদি মেহেদি হতো তাহলে আমাকে ঠিকই চিনতে পারতো। আল্লাহর কি নীলা খেলা। ঠিক মেয়েকে অবাক করা দৃশ্য দেখলাম রে ভাই। আমার কোনো চিন্তা নেই, জাফরি শুধু আমার। কোথায় নিয়ে যাচ্ছ? চলো আমাদের বাসায়।
কিন্তু মামুনি আমার কাজ আছে। কোনো কাজ না, যেতেই হবে। এই বলে খাদিজা হাত ধরে জাফরিকে নিয়ে গেল। খাদিজা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওয়াও, তোমাদের এত বড় বাড়ি! আন্টি, আম্মু দরজা খোলো তাড়াতাড়ি। খাদিজার আব্বু দরজা খুলে দিল। দরজা খুলে দিয়ে জাফরির মুখের দিকে নজর করে আছে। জাফরির বোরখা পরা আছে, তবুও কেন যেন অবাক নজরে তাকিয়ে আছে খাদিজার আম্মু। খাদিজা তার আম্মুর হাত ধরে বলছে, মা, আমার নতুন ফ্রেন্ড, আমার নতুন আন্টি। খাদিজা এই কথা বলা মাত্রই খাদিজার আম্মু খাদিজাকে জোরে একটা থাপ্পড় মেরে দিল। সবসময় শুধু টই টই করে ঘুরিস, ভালো করে পড়াশোনা তো করিস না, অচেনা লোকদের বাড়ি আনিস। খাদিজাকে এমন জোরে চর মেরেছে, 5টা দাগ বসে গেছে খাদিজার গালে। আমাকে না হয় আপনার মেয়ে ভুল করে টেনেই এনেছে, তাই বলে কি এইভাবে চর মারবেন মেয়েকে? আমি আমার মেয়েকে কি করব সেটা আমার ব্যাপার, তাতে আপনার কি? আপু, আমার ভুল হয়েছে, আমি এখানে আসবো না। প্লিজ মেয়েটাকে আর মাইরেন না। আপনাদের একটা বিবেক থাকা উচিত। ছোট বাচ্চাদের সাথে অচেনা লোকের বাসায় এসেছেন কেন? না আপু, আমার ভুল হয়েছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাকে মাফ করে দিবেন। জাফরি মনে কষ্ট নিয়ে ঘুরে চলে যাচ্ছে, আর অপর দিক দিয়ে খাদিজার আব্বু আসতেছে। জাফরি চিন্তা করছে, মেয়েটার ব্যবহার কথাবার্তা খুব সুন্দর, কিন্তু খাদিজার মা আমার সাথে এমন ব্যবহার করলো কেন? আর অন্যদিকে খাদিজার আব্বু বাজার থেকে আসতেছে, এমনভাবে আসতেছে যেন দুজনের দেখা হয়ে যাবে। কিন্তু না, জাফরি অন্য রাস্তায় ঢুকে গেল আর খাদিজার আব্বু নিজের বাড়ি চলে গেল। অল্প একটুর জন্য দেখা হলো না। খাদিজার আব্বু বাড়ির কলিং বেল বাজালো, সাথে সাথে খাদিজার আম্মু দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি এই রাস্তায় কাউকে দেখতে পেলে? কই না তো, শুধু একটা মেয়েকে পিছন থেকে দেখলাম, মনে হলো ক্যাম্পাসের দিকে যাচ্ছে। আর তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? না, কিছু হয়নি, ঘরে এসো। কি রে, কই গিয়েছিলি? তোকে আমরা খুঁজতেছি। তোর এমনিতে শত্রু বেশি, আর তুই একা একা বের হয়েছিস কেন? জাফরি কোনো কথার উত্তর না দিয়ে নিজের ঘরে গেল। নিজের ঘরে গিয়ে মন খারাপ করে বসে আছে। নাসরিন একটু পিছে পিছে গেল। কি হয়েছে তোর? কথার উত্তর দিতেছিস না কেন? প্লিজ আমাকে একটু একা থাকতে দে তো। আচ্ছা, সরি, ডিস্টার্ব করে ফেললাম তোকে। আর টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিস। নাসরিন ঘর থেকে বের হয়ে যেতে চাচ্ছে, এমন সময় জাফরি নাসরিনের হাতটা ধরে বলল, দোস্ত, কষ্ট পেলি আমার কথায়, তাই না? আমার কাছে বস। নাসরিনকে বসিয়ে দিয়ে নিজের মাথাটা নাসরিনের কাঁধে রেখে বলছে, দোস্ত, একটা কথা বলি তোকে। বল। আমি খুব খারাপ, তাই না? হঠাৎ এমনভাবে কথা বলছিস? আগে বল না রে, আমি কি খুব খারাপ? আরে না, তুই আমার লক্ষ্মী বেস্ট ফ্রেন্ড। জানিস, আজকে ওই বাচ্চা মেয়েটার বাড়ি গিয়েছিলাম, কিন্তু মেয়েটার মা খুব খারাপ ব্যবহার করলো আমার সাথে। আমার মনে হয় আমি ওখানে যাওয়াতে ওই আপুর কোনো অসুবিধা হয়েছে। আর খাদিজা খুব ভালো একটা মেয়ে, তার মা অমন ব্যবহার করেছে সেটা মেনে নিতে পারতেছি না রে। তুই যেখানেই যাস সেখানেই বাচ্চাদের সাথে ভাব লাগাস। কি করব বল দোস্ত, বাচ্চাদের খুব ভালো লাগে আমাকে। যদি আমার হুজুরটা থাকতো তাহলে এতদিনে খাদিজার মতো একটা কিউট বেবি হতো, তাই না? আবার নতুন করে শুরু কর দোস্ত, তাহলে স্বামীও পাবি, আল্লাহ তোর ঘরে কিউট একটা বেবিও দেবে। মেহেদি ভাইয়ের আশা ছেড়ে দে। আমার মনে হয় উনি যদি বেঁচে... না প্লিজ, এমন করে বলিস না। উনি এখনো বেঁচে আছে আমার অন্তরে, আর আমি আমার হুজুরকে ছাড়া কাউকে এই জায়গা দিতে পারবো না রে। এইভাবে আর কতদিন? আল্লাহ তোর সহায় হোক, এই দোয়া করি রে দোস্ত। খাদিজার আব্বু ঘরে ঢুকে দেখছে খাদিজা কান্না করছে। নজর করে দেখছে খাদিজার গালে লাল হয়ে আছে। খাদিজার আব্বু বলল, কি হয়েছে মা, তুমি কান্না করছো কেন? আর গালে এভাবে লাল হয়েছে কেন? এই কথা বলতেই খাদিজার আব্বুর গলা জড়িয়ে ধরে বলছে, আম্মু খুব পচা। আমার ভেতরে আল্লাহর রহমত নেই, তার ভেতরটা পাথরের মতো শক্ত। আম্মু আজ আল্লাহর রহমতের সাথে দুর্ব্যবহার করেছে। আম্মু খুব পচা, আম্মু খুব বাজে।
জানো আব্বু, আজ ওই আন্টিকে বাড়ি নিয়ে এসেছিলাম, কিন্তু আম্মু ওনার সাথে দুর্ব্যবহার করেছেন। মেহমানদের তাড়িয়ে দেওয়া মানে আল্লাহর রহমত তাড়িয়ে দেওয়া। খাদিজা এসব কি বলছে? কি আর হবে আমার? আর মেয়েটাকে মেরেছো তাই না? মারবো না তো কি করব? অচেনা একটা মেয়েকে বাড়ি নিয়ে এসছে। খাদিজা তো প্রায় অনেক মেয়েদের বাড়ি নিয়ে আসে, তখন তো তুমি রাখো না, কিন্তু আজ মেহমানকে এইভাবে তাড়িয়ে দিলে কেন? তুমি তো এমন ছিলে না। আর খাদিজাকে তো কোনোদিন এইভাবে মেরো নাই। কি হয়েছে তোমার বলো তো? তুমি আমাকে বকা দাও, আমাকে মারো, যা ইচ্ছে করো, কিন্তু প্লিজ আমাকে রেখে চলে যেও না। তোমার ছাড়া আমি থাকতে পারবো না। তোমার হয়েছে কি বলো তো? এমন করছো কেন? না, কিছু না। স্ত্রীর সাথে সাথে স্বামীর পা ধরে জড়িয়ে ধরে বলছে। তোমার ছাড়া থাকতে পারবো না, তোমার ছাড়া থাকতে পারবো না আমি। খাদিজার আব্বু স্ত্রীর মুখটা ধরে ঠোঁটে একটা চুমু দিয়ে বলছে। কি হয়েছে গো তোমার? আমি তো কথা দিয়েছি তোমাকে ছাড়া কোথাও যাব না। প্রমিস, আই লাভ ইউ। খুব ভালোবাসি আপনাকে। এইভাবে 8 দিন পেরিয়ে গেল। দোস্ত, খাদিজাকে এই সপ্তাহ ধরে দেখি নাই, খুব কষ্ট লাগতেছে রে। মেয়েটা এতই বাজে যে তোর সাথে একটু কথা বলে, সেজন্য বাচ্চা মেয়েটাকে মনে হয় বের হতে দেয় না। খাদিজা খুব ভালো বাচ্চা, কিন্তু ওর মা আমার সাথে এমন ব্যবহার করলো কেন বুঝে আসছে না। আর তো কয়েকটা দিন থাকবো, যদি খাদিজাকে একটু দেখতে পেতাম খুব ভালো হতো। মেয়েটার প্রতি অনেক মায়া জন্মে গেছে দোস্ত। কি আর করবি, ওদের বাচ্চা কি তোকে আর দেবে? না দোস্ত, তেমন কিছু না, কিন্তু ব্যাপারটা বুঝলাম না। তারা দুজন কথা বলতে দরজায় কে যেন টোকা মারল। এত রাতে আবার কে? দাঁড়া, আমি দেখছি। জাফরি দরজা খুলে তাকিয়ে দেখছে একটি মেয়ে বোরখা পরিহিত অবস্থায় হাত মোজা পা মোজা পরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? তুমি আমাকে হয়তো চিনতে পারোনি। আসুন, ভিতরে আসুন আপু। আমি সেদিন তোমার সাথে দুর্ব্যবহার করেছি আপু, তুমি আমায় মাফ করে দাও। ওহ, তুমি খাদিজার মা? হ্যাঁ আপু, সেদিন তোমার কাছে খারাপ ব্যবহার করেছি আমি, আমাকে মাফ করে দিও। আসলে সেদিন থেকে রাত্রিবেলা ঘুম হয়নি আমার, আর তোমার সাথে দুর্ব্যবহার করেছি বলে মনে কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দাও আপু। ছি ছি আপু, এসব আপনি কি বলছেন? এভাবে লজ্জা দিবেন না প্লিজ। আসলে তখন আমার মাথা ঠিক ছিল না আপু, প্লিজ আমায় মাফ করে দিও। প্লিজ আপু, এমন করে বলবেন না, লজ্জা দিয়েন না। খাদিজার আব্বু ঘুমাচ্ছে এমন সময় হঠাৎ ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখছে খাদিজার আম্মু ঘরের ভিতরে নাই। কি ব্যাপার, কোথায় গেল এই খাদিজার আম্মু? তুমি কোথায়? কিন্তু কোনো আওয়াজ নাই। কোথায় গেল খাদিজার আম্মু? ওয়াশরুমে গিয়েও দেখছে খাদিজার আম্মু নাই। অবাক কাণ্ড, এত রাতে কোথায় গেল? তারপর তাকিয়ে দেখছে খাদিজার আম্মু দরজায় ঠুকঠুক করে ঢুকছে। কি, কোথায় গেছিলে তুমি? একটা কাজ ছিল। কি কাজ এত রাতে? তোমাকে নিয়ে খুব ভয় গো। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। আমি তোমাকে কথা দিয়েছি কোথাও যাব না। এত টেনশন করছো কেন তুমি? এই কয়েকদিন ধরে তোমাকে খুব চিন্তিত দেখছি। এত চিন্তা করলে তোমার পেটে যে মেহমান আছে তার তো কষ্ট হবে, তাই না? আর কয়েকটা দিন শুধু, একটু টেনশন হবে আমার। জানি না তোমার কিসের এত টেনশন, যদি আমার কাছে একটু শেয়ার করতে খুব ভালো হতো। আরে না, কিছু না, এমনি টেনশন হয় আর কি। এত রাতে কথা বাদ দাও। স্ত্রীর হাত ধরে বলছে। এই অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। এই যে তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি নিজেই প্রমাণ পেয়েছি। কি প্রমাণ পেয়েছো? হুজুররা বউকে আদর করে বেশি, সেটা নিজে চোখেই দেখছি। আমার স্বামী তো একজন হুজুর, আমাকে কি আপনি কম আদর করেন নাকি? খুব আদর করেন তো। সত্যি হুজুররা বউকে খুব আদর করে। তাই নাকি? উম্মুয়া। জাফরি আর 3 দিন থাকবে, তারপর সে বাংলাদেশে চলে যাবে। নাসরিন আর জাফরি একই চেম্বারে বসে রোগী চেক আপ করছে। এমন সময় কিছু আদিবাসী মহিলা কান্না করছে, তাদের ভাষায় বলছে। আমার বাবাকে আপনারা একটু চিকিৎসা করেন। এরা কি বলছে? ম্যাডাম, ওরা বলছে আমার বাবার একটু চিকিৎসা করেন। ওহ, রোগীকে নিয়ে এসো। আদিবাসী মেয়েগুলো তাদের ভাষায় বলল। বাবাকে এখানে নিয়ে আসার পরিবেশ নাই, আপনি চলুন প্লিজ। এবার নাসরিন বলল।
তাহলে তুই যা জাফরি, তুই তো ভালো করে চেক আপ করতে পারিস। এবার জাফরি আদিবাসী মেয়েগুলোর সাথে যাচ্ছে তাদের বাসায় চেক আপ করতে। এসো সকালের নাস্তাটা সেরে নাও। এ খাদিজার আব্বু কই? দাঁড়াও, আসতেছি। কি রান্না করছো গো দেখি? এই তো ডিম খিচুড়ি। ও, সে মজা হবে, দাও তাড়াতাড়ি, ক্ষুধা লেগেছে। খাদিজার আব্বু যখন খাবার মুখে দিতে যাবে এমন সময় একটা বৃদ্ধ আদিবাসী বুড়ি এসে ডাকছে। বাবা বাড়িতে আসো? খাদিজার বাবা তাড়াতাড়ি খাবার বাদ দিয়ে বৃদ্ধ আদিবাসী বুড়ির কাছে গিয়ে বলছে, কি গো দাদি, কি হয়েছে এত সকালে? নাতি, তোর দাদার শরীর খুব খারাপ। আমার মেয়ে ডাক্তার আনতে গেছে। কিছু টাকা দে বাবা, ডাক্তারকে দিতে হবে, ওষুধ কিনতে হবে। কি হয়েছে দাদুর? কাল রাত থেকে খুব শ্বাসকষ্ট বেড়েছে তোর দাদার। এই খাদিজার আম্মু, তাড়াতাড়ি জব্বা দাও, আমি একটু দাদাকে দেখতে যাব। খাদিজার আব্বু খাদিজার বাবাকে জব্বা বের করে দিল। জব্বাখানা পরিধান করে বলছে, চলো দাদি, দেখি দাদার কি হয়েছে। আর অপরদিকে জাফরি মেয়েগুলোর সাথে আসতেছে তাদের বাবাকে চেক আপ করতে। বাবার শ্বাসকষ্ট বেড়ে গেছে অনেক। যেতে যেতে জাফরি আদিবাসী এলাকায় ঢুকে পড়ল, আর ওই দিক দিয়ে খাদিজার আব্বু আসতেছে। আর অপরদিকে জাফরি মেয়েগুলোর সাথে আসতেছে তাদের বাবাকে চেক আপ করতে। বাবার শ্বাসকষ্ট বেড়ে গেছে অনেক। দাদি চলো একটু তাড়াতাড়ি। বয়স হয়েছে রে দাদা, কোন দিন জানি তোর দাদার আমি মরে যাব। আগের মতো হাঁটতে পারি না। দাদি, অমন জীবনে আমরাও পা দিব, আমাদেরও সামনে আছো এরকম দিন। হরে দাদা, চল তাড়াতাড়ি, ডাক্তার মনে হয় এসে গেছে। হুম। জাফরি বৃদ্ধ লোকটা চিকিৎসা করছে, আর ওই দিক দিয়ে খাদিজার আব্বু আসছে। ভয় পাওয়ার কারণ নাই, তোমাদের বাবা ঠিক আছে, শুধু ঠান্ডা লাগার কারণে শ্বাসকষ্ট বেড়েছে। কিছু ঔষধ লিখে দিচ্ছি, এই ঔষধগুলো ওনাকে খাওয়াবেন কেমন? ম্যাম, বাবা সুস্থ হবে তো? ইনশাল্লাহ সুস্থ হবে, তেমন কিছু হয়নি, একটু ঠান্ডা লেগে শ্বাসকষ্টটা বেড়েছে। জাফরি ব্যাগ থেকে কি যেন বের করে দিল মেয়েগুলোকে। এটা কি ম্যাম? এতে কিছু টাকা আছে। টাকা দিচ্ছেন কেন? আমি জানি তোমাদের কাছে কোনো টাকা নাই, তাই দিচ্ছি। তোমাদের বাবাকে ঔষধ কিনে এনে দিও কেমন? যে ঔষধগুলো লিখে দিয়েছি এগুলো আমার কাছে বর্তমানে নাই, লজ্জা করিও না, টাকাগুলো রাখো। তো আপনি কিসের স্বার্থে এত টাকা দিচ্ছেন আমাদের? খুবই বেশি কিছু দেই নাই তো। আর সত্যি কথা বলতে, আমার বরকে কথা দিয়েছিলাম, বড় ডাক্তার হয়ে মানবতার খেদমতে নিজেকে বিলিয়ে দিব। মেয়েগুলো অবাক নজরে তাকিয়ে আছে। সত্যি ম্যাম, আপনার মতো যদি সব ডাক্তার এমন হতো তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যেত। খাদিজার আব্বু আর দাদি দরজায় দাঁড়িয়ে আছে। এই পুটি, তাড়াতাড়ি দরজা খোল, তোর ফারুক ভাইকে নিয়ে এসেছি, তাড়াতাড়ি দরজা খুল। পুটি দরজা খুলে দিল। দাদি বলল, ডাক্তার এসেছে? এসেছিল, এইমাত্র চলে গেল। টাকা পেলি কই? টাকা আমরা দেই নাই, বরং উনি আমাদের কিছু টাকা দিয়ে গেলেন আর বলল বাবার তেমন কিছু হয়নি, ঠান্ডা লেগেছে, বাবার একটু শ্বাসকষ্ট বেড়েছে আর কি। ডাক্তারের নাম কি রে পুটি? দাদা, ওটা মেয়ে ডাক্তার। ও, তার নাম কি? ওনার নাম জাফরি। নতুন ডাক্তার মনে হচ্ছে, এর আগে নাম শুনি নাই তো। ওনার বাড়ি বাংলাদেশ। বাড়ি বাংলাদেশে? নাম জাফরি, কেমন চেনা চেনা লাগছে, যেন নামটা আগে কখনো শুনেছি, খুব চেনা মনে হচ্ছে। এই দাদা, এই দাদা। কি? কি ভাবছিলি তুই? না কিছু না তো। কি যেন ভাবতেছিলি? না কিছু ভাবি নাই। কিরে, এখনো দেশে ফিরতে 2 দিন বাকি, এখানে ব্যাগ প্যাক করছিস? যাওয়ার দিনে এত ঝামেলা করতে পারবো না, তাই আগে বাগে সব কিছু গুছিয়ে নিচ্ছি। দোস্ত, একটা কথা বলবো, রাগ করবি না তো? বল। করবো না। খাদিজার জন্য কিছু জিনিস কিনেছি, কিভাবে ওকে দেব সেটাই তো বুঝতে পারছি না। ওর মাকে গিয়ে দে। কিন্তু কিভাবে? কেউ যদি না বলে, এমনি তাদের বাড়িতে কিভাবে যাবি? তা ঠিক, এক কাজ করতে পারিস, কাহারও ধারা পাঠিয়ে দে। গুড আইডিয়া। জানি না 2 দিন পর চলে যাব, আর কোনো দিন ওর সাথে দেখা হবে কিনা জানি না।
এতদিনে বিয়ের পিড়িতে বসলে খাদিজার মতো একটা কিউট বাচ্চা পাইতিস। ধ্যাত, তোর যা কথা। তুমি যে তোমার আদিবাসী দাদাকে দেখতে গিয়েছিলে, কি বললো ডক্টর? ডাক্তার বলেছে কোনো প্রবলেম নাই, শুধু ঠান্ডা লাগার কারণে শ্বাসকষ্ট একটু বাড়ছে আর কি। ও, টাকা পয়সা কিছু নাওনি? না, সে কি কথা, দাওনি কেন? একটা মেয়ে ডাক্তার আসছিল, ফ্রি চিকিৎসা দিল, আবার টাকাও দিয়ে গেল। যেন দর্দি মেয়ে মনে হয়। কি নাম ওনার? ওর নাম জাফরি। ও। মন ভার হয়ে গেল কেন? না, কিছু না। জানো, আমার কেন জানি মনে হচ্ছে আমার কিছু মনে নাই। ছোট্টবেলার মানুষ কত খেলা করতো, কত কিছু করতো, কিন্তু আমার মনে নেই কেন। থেকে থেকে মনে হয় আমার কী যেন হারিয়ে গেছে। বড্ড অসহায় লাগে গো। আর জানো, কিছু চিত্র যখন চোখের সামনে ভেসে ওঠে তখনই মাথা যন্ত্রণা বেড়ে যায়। তোমার কেনই এমনটা মনে হচ্ছে? তা জানি না, তবুও মনে হয় কী যেন আমার হারিয়ে গেছে। মাঝে মাঝে হুটহাট শব্দ মাথায় বেজে ওঠে। তোমাকে একদিন বলেছিলাম, মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি একটা মেয়ে আমাকে ডাকছে। কেন এমনটা হয় গো? আবার কান্নাও করতে শুনতে পাই। আর তখনই আমার মাথা যন্ত্রণা বেড়ে যায়। আল্লাহ আমায় কি কোন পরীক্ষায় ফেলেছে নাকি? তোমার কোনো সমস্যা নেই, তোমার ভীমরতি ধরেছে। রাগ করার কি হলো? কিছু না। তাহলে হঠাৎ রাগ হলে তুমি? দেখ, ছাড়ুন তো, আমাকে এইভাবে করবেন না। যাক বাবা, আমি আবার কি করলাম এত রাগ হলে যে? দরজার কলিং বেল বেজে উঠল। এখন আবার কি হলো রে? খাদিজার আব্বু গিয়ে দরজা খুলে দিল। দেখছে একটা লোক অনেকগুলো জিনিসপাতি নিয়ে দাঁড়িয়ে আছে। বলুন কি দরকার? জাফরি মানে ওই মেয়েটা দিয়েছে মনে হয়। ও আচ্ছা, দিন। খাদিজার আব্বু জিনিসগুলো নিয়ে দরজা লাগিয়ে দিয়ে আসছে। এসব কি? তা জানি না, খাদিজার জন্য পাঠিয়েছে। কে পাঠিয়েছে? জাফরি কি জন্য নাম মেয়েটার। মানুষ দিয়েছে, সেই জন্য কি নিতে হবে? ঘুরিয়ে দিতে পারতেন। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? কয়েকদিন ধরে তুমি আমার সাথে অদ্ভুত ব্যবহার করছো। খাদিজাকে বাইরে বের হতে দিচ্ছ না, আবার আমাকেও বের হতে দিতে চাও না। তোমার হয়েছে কি একটু বলবে? মা আবার আমার আদরের কি হবে? কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে। খাদিজা, খাদিজা কই মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার জন্য গিফট পাঠিয়েছে। কে আপু? ওই যে খাদিজা কে যেন। ও, জাফরিন আন্টি। তাও তাও। খুব খুশি হয়েছিস দেখছি ওনার নাম শুনে। আপু, খুব খুশি হয়েছি। ওই আন্টি খুব ভালো। জানো, ওনার বর নাকি ওনার জন্য অনেক গিফট আনতো, অনেক জিনিস আনতো। অনেক কষ্ট করে নাকি ওনার বর ওনাকে পড়াশোনা করিয়েছে। তাই? জানো আব্বু, ওই আন্টির মনে অনেক কষ্ট। উনি আমাকে সব বলেছেন। ওনার বর নাকি লুকিয়ে আছে। আমি বললাম, কেন লুকিয়ে আছে? তারপর আন্টির চোখের পানি ছলছল করে বলছিল, মা, তা তো জানি তোর আঙ্কেল কোথায় লুকিয়ে আছে। তবে তোর আঙ্কেলের কাছে লুকোচুরি খেলায় হার মেনে গেছি, তারপরেও তোর আঙ্কেল বের হচ্ছে না। আমি আন্টিকে বলেছি, ঠিক তোমার বরকে তুমি পাবে। উনি ঠিক তোমার কাছে একদিন ফিরে আসবে। আমি আল্লাহকে বলে দিয়েছি, আল্লাহ এই ছোট্ট বাচ্চাটির কথা শোনে। ঠিক একদিন আঙ্কেল ফিরে আসবে। তাই? তোমার আঙ্কেলের নাম কি? এই যা, নাম তো শোনাই হয় নাই আব্বু। আচ্ছা ঠিক আছে, গিয়ে পড়তে বসো কেমন? দিন যেতে থাকলো। জাফরির সময় হয়েছে দেশে ফিরে যাওয়ার। আর মাত্র একদিন, মানে আগামীকাল জাফরি দেশে ফিরে যাবে। তাই সবাই ব্যাগ গুছিয়ে নিচ্ছে। জাফরি, চল না রে, একটু মার্কেটে যাই, বাবা মায়ের জন্য কিছু কিনতে লাগবে। কথা কিন্তু মন্দ বলিস নাই। কিরে জাফরি, কি বলছিস? মন্দ বলিসনি, বাবা মায়ের জন্য আমাকেও কিছু নিতে হবে। তাহলে দেরি কেন? চল যাই। তাড়াতাড়ি বোরকা আর হাত মোজা পরে নেই। তোকে গরম লাগে না রে গরমের সময় যখন বোরখা পরিস? কিসের গরম? পর্দা ফরজ বিধান। পর্দা আমার অহংকার। এই পর্দা ছাড়া কোথাও বের হতে পারি না। তোরা যদি বুঝতিস পর্দার ভিতরে কি শান্তি, তাহলে ঠিকই পর্দা করতিস। আর তাছাড়া আল্লাহ তাআলা পর্দার ব্যাপারে কোরআন ও হাদিসে অনেক জোর দিয়েছেন। যেমন প্রথমত,
কোরআন থেকে দলিলের নিম্নে বর্ণিত দলিলসমূহ পর্দা ফরজের উজ্জ্বল প্রমাণ এবং যারা মনে করে যে পর্দা একটি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অভ্যাস বা ইসলামের প্রাথমিক যুগের জন্যই মানানসই ছিল, তাদের জন্য দাঁত ভাঙা জবাব। প্রথম দলিল, আল্লাহ তাআলা তার বাণীতে বলেন, হে নবী, ঈমানদার নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশ থাকে বা ব্যতীত তাদের শোভা প্রদর্শন না করে। তাদের গলদেশ ও বক্ষদেশ যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে। তারা যেন তাদের স্বামী, পিতা, নানা শ্বশুর, দাদা শ্বশুর, নানা শ্বশুর, পুত্র ও নাতি, স্বামীর পুত্র নাতিসহ ভাই, সহোদর ও সৎ ভাই, ভাতিজা, ভাগ্নে, আপন মুসলিম নারীগণ, তাদের মালিকানাধীন দাস দাসী, এমন অধীনস্থ পুরুষ যাদের মধ্যে পুরুষত্ব বিলুপ্ত এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতীত কারো নিকট তাদের শোভা প্রকাশ না করে। তারা যেন সজোরে পদক্ষেপ না নেয় যাতে তাদের গোপন শোভা প্রকাশ পায়। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ প্রথম পর্যায়ে হিজরতকারী মহিলাদের প্রতি অনুগ্রহ করুন। যখন আল্লাহ তাআলা অবতীর্ণ করেন, তাদের গলদেশ ও বক্ষদেশ যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে। সাথে সাথে তারা চায় স্বীয় চাদরসমূহ চিরে টুকরো করে তা দ্বারা আবৃত করেন। দ্বিতীয়, আল্লাহ তাআলা বলেন, আর এমন বৃদ্ধ নারীগণ যারা বিবাহের আশা রাখে না, তাদের জন্য দোষ নেই যদি তারা তাদের শোভা প্রদর্শন না করে, তাদের বাহ্যিক অতিরিক্ত চাদর, ওড়না, বস্ত্র খুলে রাখে। তাদের সংযমী হয়ে বিরত থাকলে তা তাদের জন্য উত্তম। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তৃতীয় দলিল, আল্লাহ তাআলা বলেন, হে নবী, তুমি তোমার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মুমিনদেরকে নারীগণকে বলো তারা যেন তাদের ওড়না বা চাদরের কিছু অংশ নিজেদের চেহারা ও বুকের ওপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজতর হবে। বোঝা যাবে যে তারা স্বাধীন ও সম্ভ্রান্ত, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা যাবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। চতুর্থ দলিল, আল্লাহ তাআলা বলেন, আর তোমরা স্বগৃহে অবস্থান করবে। প্রাচীন জাহেলি যুগের মতো তোমরা সৌন্দর্য প্রদর্শন করে বেড়াবে না। পঞ্চম দলিল, আল্লাহ তাআলা বলেন, আর যখন তোমরা তাদের নিকট কিছু চাইবে, পর্দার অন্তরাল থেকে চাইবে, এই বিধান তোমাদের ও তাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র। দ্বিতীয়ত, হাদিস থেকে পর্দার দলিল। প্রথম দলিল, সহিহ বুখারী ও মুসলিমের রয়েছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আপনার স্ত্রীকে পর্দা করতে বলুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর আল্লাহ পর্দার আয়াত অবতীর্ণ করেন। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণনাও রয়েছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, যদি আপনি মুমিনদের জননীদেরকে পর্দার আদেশ দিতেন। এরপর আল্লাহর পর্দার আয়াত অবতীর্ণ করেন। দ্বিতীয় দলিল, ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন, নারীরা হলো গোপনীয় বস্তু। তিরমিজি এবং এটিকে আলাবনী সহিহ বলেছেন। তৃতীয় দলিল, ইবন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকারবশত স্বীয় কাপড় টাকনুর নিচে রাখল, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে দৃষ্টিপাত করবেন না। অতঃপর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, তবে মহিলারা তাদের নিম্নাংশের ঝালারের ব্যাপারে কি করবে? তিনি বলেন, 1 বিঘা ঝুলিয়ে দিবে। উম্মে সালামা বলেন, তবে এতে তাদের পা বেরিয়ে থাকবে। তিনি বলেন, তবে তা 1 হাত ঝুলিয়ে দিবে, এর বেশি করবে না। আবু দাউদ ও তিরমিজি এবং
তিনি বলেন হাদিসটি হাসান সহি। আর আমার বরকে কথা দিয়েছিলাম সব সময় পর্দা করে চলবো। আমাকেও পর্দা ছাড়া এখন বাইরে যেতে কেমন যেন লাগে। জাফরির সাথে মিশে মিশে এখন আমিও পর্দা করা শিখে গেছি। আমাকে একটু বাজারে নিয়ে যাবা? কেন? বোরকা কেনা লাগবে, হাত মোজা পা মোজা এসব কিনতে হবে, বুঝলেন? তুমি যাও, আমি পারবো না। আচ্ছা মানুষ তো আপনি, কেন? আপনি বাড়িতে বসে থেকে বউকে মার্কেটে পাঠাবেন তাই না? যাও না, কে নিষেধ করেছে তোমাকে? আমি জানি হুজুরেরা বউকে মার্কেটে পাঠিয়ে কখনোই ঘরে বসে থাকে না, আর আপনি আমি কি? যাবেন কিনা বলেন? এই ভাগুন তো ভাই, আপনি শুধু কানের কাছে ঘ্যান ঘ্যান করেন। কি বলেন? আমি ভাই? আপনার আমি কোন জন্মের ভাই শুনি? কোনো জন্মের ভাই না। আমাকে আর একটা বিয়ের অনুমতি দাও, তাহলে তোমার খুব ভালো হবে, সব কিছু করে দিব। লুচ্চা লোক একটা, বউ দিয়ে শখ মেটে না তাই না? যাই হোক আপু, আমার পক্ষে যাওয়া সম্ভব না। মাথা ঠিক আছে আপনার? আমি আপু? হুম। এবার রাগ উঠছে কিন্তু। না, যাব না। এই যে আমি বিছানার কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লাম। খাদিজার মা আর কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে আছে। খাদিজার আব্বু কম্বল দিয়ে নাকে মুখে ঢাকা দিয়ে আছে। যাক বাবা, যে থেমেছে, আর মার্কেট যেতে হবে না। এখন একটু নাক ঢেকে ঘুম পাড়ি। 10 মিনিট পর 10 মিনিটে ডাকাডাকি শুরু হয়ে গেল। দুষ্টু লোক কোথাকার, একেবারে আনস্মার্ট একটা লোক। বউকে নিয়ে তো বছরেও ঘুরতে যায় না, আজ একটু মার্কেটে যেতে যাচ্ছি নাক ডাকতে শুরু করেছে। মনটা বলছে হাত পা বেঁধে নদীতে ফেলে দিই, ফাজিল লোক একটা। না ঘুম পাড়তে দেয়া যাবে না তো? এইদিকে নয়ন খবর পেয়ে গেছে জাফরি আজ মার্কেটে আসবে। নয়ন চক্রান্ত করছে কিভাবে জাফরিকে তার কাছে আনা যায়। ওই জাফরের জন্য আমার লাইফটা বরবাদ হয়ে আছে। ওর সর্বনাশ না করা পর্যন্ত শান্তি নেই। যদি আমাকে বিয়ে করে তাহলে তো ওর ভাগ্য ভালো, আর যদি না করে জীবন নরক বানিয়ে দেব। কিন্তু কিভাবে করবি? ওখানে তো নাসরিন আছে, ভুলে যাস না। ও কিন্তু যা ইচ্ছে করতে পারবে তোর সাথে, কিন্তু তুই কিছুই করতে পারবি না। নাসরিন নাসরিন নাসরিন, এর জন্য তো ডাইরেক্ট কিছু করতে পারি না। তাতে এতদিনে জাফরিকে তুলে নিয়ে বিয়ে করে ফেলতাম। তাহলে তুই কি করতে চাচ্ছিস? দেখি একটাবার শেষ চেষ্টা করে কিছু করতে পারি কিনা। আমার মাথায় একটা প্ল্যান আছে। খাদিজার আম্মু এক বালতি পানি নিয়ে স্বামীর গায়ে ঢেলে দিল। এমন সময় খপ করে ঘুমন্ত মানুষ উঠে পড়ল। এই কি করছো কি? পানি ঢেলে দিলে কেন? এবার কি যাবেন কিনা বলেন? ধ্যাত, তোমাকে নিয়ে আর পারবো না। আচ্ছা ঠিক আছে, পাঞ্জাবি বের করে দাও। এই তো আমার টুকটুকে বর, কি সুন্দর রাজি হলো, কিন্তু পানি ঢালার পর। এমন সময় খপ করে ঘুমন্ত মানুষ উঠে বসল। স্বামী স্ত্রী দুজনে রেডি হয়েছে, মার্কেটে যাবে। জাফরি নাসরিন সহ 17 জন ডাক্তার 3টা কার নিয়ে বের হলো মার্কেটে। সবার উদ্দেশ্য কেনাকাটা করা, তাই জাফরির নিয়ত বাবা মায়ের জন্য কিছু নেবে। মার্কেটের সামনে গাড়ি পার্কিং করে রেখে দিয়ে শপিং মলে ঢুকলো। সবাই মার্কেটে ঢুকেছে, আর এইদিকে নয়ন আর কয়েকজন ছেলে তাদের পিছু পিছু এসেছে। তাদের নিয়ত জাফরিকে কিডন্যাপ করবে, সুযোগ পেলেই তারা কিডন্যাপ করবে। আর একদিকে খাদিজার আব্বু আম্মু মার্কেটে আসছে খাদিজাকে বাসায় রেখে। তারাও মার্কেটের মধ্যে ঢুকলো। নয়ন চারদিকে ছেলেদের সেট করে রাখলো। এই দেখো জাফরি, শাড়িটা কত সুন্দর তাই না? কেমন হবে বলো তো? তুই কি শাড়ি পরবি? কেন, বরকে পরে দেখাবো। বাপরে, এত ভালো কবে থেকে হইলি? সারাদিন তো তোর বরের সাথে মোবাইলে ঝগড়া করিস তুই। আরে পাগলি, ঝগড়া করবো না কেন বলতো? এতবার বলছি বরকে দাঁড়িয়ে রাখতে, কিন্তু আমার বর তো কথাই শুনছে না। তোর মতো কি আর আমার ভাগ্য এত ভালো? তোর মতো কি আর আমার ভাগ্য কি এত ভালো যে হুজুর জামাই পাবো? আমার কপালে এই টাকলা জুড়ছে, তবুও আলহামদুলিল্লাহ। আমার টাকিলা খুব ভালো, শুধু দাঁড়িয়ে রাখতে একটু টালবাহানা করে, এজন্য ঝগড়া লাগে। ওই যে দেখ, নীল কালারের শাড়িটা, ওটা খুব ভালো লাগবে, নিতে পারিস। কই দেখি। এই দেখ কত পারফেক্ট, একদম পারফেক্ট তোর জন্য। এটা নে, তুই শাড়ি দেখ, আমি একটা চাদর দেখি আম্মুর জন্য। এই কথা বলে জাফরি একটু নাসরিনের থেকে দূরে সরে গেল। এই রেডিমেড বোরকা কেমন লাগবে গো? ভালো লাগবে খুব। না, এটা বোরকার মডেলিং বেশি, এটা দিয়ে পর্দার হক আদায় হবে না।
তাহলে নিও না, রেখে দাও। এটা কেমন মানাবে? খুব ভালো মানাবে। এটা যে একটু টাইট মনে হচ্ছে। তাহলে নিও না। ফাজিল লোক, স্ত্রী বোরখার কালার পছন্দ করতেছে। হঠাৎ খাদিজার আব্বু তাকিয়ে দেখছে সেদিন আমার পিছু নেওয়া নয়ন ছেলেটি, ও শপিং মলে কী করছে? আবার চুরি করার মতলব করছে না তো? খাদিজার আম্মুকে বললেন। তুমি একটু বরখা পছন্দ করো, আমি আসতেছি। আর জাফরি চাদর দেখছে এক পাশে দাঁড়িয়ে, আর নয়ন জাফরির পিছন দিক দিয়ে এক পা দুপা করে এগোচ্ছে। হঠাৎ নয়নের কাঁধে কে যেন হাত রাখলো। নয়ন মাথা ঘুরিয়ে দেখছে সেই হুবহু মেহেদির মতো লোকটা। ও হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী ব্যাপার, এখানে কেন? এই তো হুজুর, একটু দেখতেছে কি নেওয়া যায়। আমি নিজের চোখে দেখছি তুমি চোরের মতো চুপি চুপি হেঁটে বেড়াচ্ছ। সেদিন যে তোমাদের দুজনকে 500 করে টাকা দিলাম, তারপরে চুরির ধান্দায় গেল না বুঝি? এই শালা সেদিন থেকে আমাকে চোর মনে করতেছে। মনে হয় নাকে খুশি মেরে ফাটিয়ে দিই। কিছু বললে তুমি? না হুজুর, কিছু বলিনি। এ নাও 5,000 টাকা, কখনো চুরি করবো না কেমন? আর এখনই এখান থেকে বের হয়ে যাও। কিন্তু এখানে তোমার থাকা হবে না। আমি নজর করে দেখছি চাদরের দোকানে বোরকা পড়া মেয়েটা ওই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তুমি তার দিকে এগোচ্ছিলে। একদম এখানে থাকা হবে না, নয়তো পুলিশে দেবো। না হুজুর, সমস্যা নেই, আমি বের হয়ে চলে যাচ্ছি, পুলিশ ডেকে আনার দরকার নেই। নয়ন ওখান থেকে বের হয়ে চলে গেল। খাদিজার আব্বু জাফরির পিছনে দাঁড়িয়ে এক নজর তাকিয়ে আছে। মেয়েটি যে ধরনের বোরখা পরে আছে, এই রকম বোরখাই খাদিজার আম্মুকে কিনে দিতে হবে। খাদিজার আব্বু যখন পিছনে মুখ ঘুরে যাচ্ছে, জাফরিও তখন ঘুরে তাকালো। খাদিজার আব্বু চলে গেল, কিন্তু জাফরি মুখটা দেখতে পেল না। কি রে, এই দিকে আয়। দাঁড়া, আসছি। বলতো এই শাড়িটা কেমন মানাবে? সুন্দর লাগবে তোকে। তোর মা বাবার জন্য কিছু নিবি না? নেব, চল তো সামনে একটু। তুমি কোথায় গিয়েছিলে? একজনকে সাহায্য করলাম। মানে? না কিছু না। এই বোরকাটা কেমন হবে দেখো তো। এটাও নাইস, তবে আমি একটা বোরখা খুঁজতেছি, কিন্তু পাচ্ছি কই। কেমন? ভাই ওই বোরখা বের করুন তো। এই জাফরি, শোন না রে, বলেন। চল তো সামনে বোরখা দেখি। বাহ, বোরকা কি করবি রে? কেন পরবো? বাপরে, তুই তো। চুপ কর তো তুই। মেয়েটা বোরখা পরতে চেয়েছে আর তুই সহ্য করতে পারছিস না। চল, আমি তোকে পছন্দ করে দিব। জাফরি আর রেহানা এগোচ্ছে বোরখার দোকানে। খাদিজার আব্বু আম্মু সেই বোরখার দোকানে দাঁড়িয়ে আছে। এই দেখো, এই বোরখা তোমাকে খুব মানাবে। সত্যি বলছো? একদম পারফেক্ট। আর উপর দিক দিয়ে জাফরি আর রেহেনা হেঁটে আসছে বোরকার দোকানের কাছে। ভাই এটা প্যাক করে দিন। জি হুজুর। জাফরি গিয়ে খাদিজার আব্বুর পিছনে দাঁড়িয়ে আছে। বোরখার দরদাম করে যখন টাকা দিয়ে মুখ ঘুরিয়েছে, তখনই জাফরির চোখের সামনে পড়ে গেল খাদিজার আব্বু। জাফরিও বোরখা পরা ছিল। এমন সময় জাফরির চোখগুলো বড় বড় হয়ে গেল। গোটা শরীর থরথর করে কাঁপছে। জাফরির ঠোঁট দুটো কাঁপছে, চোখ দিয়ে অশ্রু পড়া শুরু হয়ে গেল। ম্যাডাম একটু সাইড দেন। কিন্তু জাফরির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। খাদিজার আব্বু যখন সাইড দিয়ে চলে যেতে ধরল, এমন সময় জাফরির শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার দিয়ে উঠল। জাফরির চিৎকারে গোটা শপিং মল থমকে গেল। খাদিজার আব্বু পিছন ঘুরে তাকালো জাফরির চিৎকার শুনে। এমন সময় জাফরি দৌড়ে গিয়ে খাদিজার আব্বুকে জড়িয়ে ধরল। চারপাশে মানুষ জড়ো হয়ে গেল। নাসরিন রেহানা দেখে চমকে গেল, এই সেই মেহেদি যে এতদিন ধরে জাফরি খুঁজতেছে। কারণ নাসরিন রেহানা মেহেদিকে চিনে। খাদিজার আব্বুকে জড়িয়ে ধরে বলছে, এতদিন কই ছিলেন জানেন? আপনাকে আমি কত খুঁজেছি। কই ছিলেন এতদিন? খাদিজার আব্বু কিছুই বুঝতে পারছে না আসলে এসব হচ্ছেটা কি। চারপাশে মানুষ দেখছে। ছি ছি। এই মেয়ে, আমার স্বামীকে ছাড়ুন। আপনি কে? এটা আমার হাজবেন্ড। ছাড়ুন তো আপনি যত সব। আপনি শুধু খামাখা আমাদের ডিস্টার্ব করছেন কেন? ছাড়ুন আমার স্বামীকে। এই বলে জাফরিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। দেখতে পাচ্ছেন না আমরা স্বামী স্ত্রী দুজন? আপনি আমার হাজব্যান্ডকে জড়িয়ে কেন ধরলেন এত মানুষের সামনে? ছি, পর্দার কিছুই রাখলেন না। আরে মেহেদি ভাই, আপনি কই থেকে বের হলেন? আমার বান্ধবী আপনার জন্য পাগল। আর বাংলাদেশ থেকে এখানে কি করে?
আর আপনার পাশে ওই মেয়েটিকে। আরে আপনারা আমাদের ডিস্টার্ব করছেন কেন? আর আমার হাজবেন্ড মেহেদি বলছেন কেন? আমার হাজবেন্ডের নাম ওমর ফারুক। মেহেদি ভাই, আপনি কি আমাদের চেনেন না? কতবার ভার্সিটিতে দেখা করতে এসেছেন জাফরির সাথে। আর জাফরি তো আপনার বিয়ে করা বউ। ধ্যাৎ, চলো তো, তুমি এখান থেকে চলো। চলো। হুজুর, আমাকে রেখে চলে যাবেন না। আপনি কি এই 7 বছরের ব্যবধানে আমাকে ভুলে গেলেন? কি গো, আপনি চুপ করে আছেন কেন? আচ্ছা আপু, আপনি আমার হাজবেন্ডকে ডিস্টার্ব কেন করছেন? আপনার কি একটু জ্ঞানবোধ নেই? কেন আপনি আমার হাজবেন্ডকে ডিস্টার্ব করছেন? না, আপনি মিথ্যা বলছেন, উনি আমার হুজুর। জাফরি গিয়ে খাদিজার আব্বুর 2 গালে হাত দিয়ে বলছে, কি গো হুজুর, আমাকে চিনতে পারছেন না? আমি আপনার জাফরি, প্লিজ একটাবার কথা বলুন। আজব মানুষ তো আপনি। আমার বরকে এইভাবে ডিস্টার্ব কেন করছেন? হুজুর চলুন তো এখান থেকে। চলো। খাদিজার আব্বু যখন চলে যেতে ধরলো, তখন জাফরি খাদিজার আব্বুর হাত টেনে ধরে বলছে, হুজুর, আপনি আমার সাথে এমন করছেন কেন? আমি আপনার জাফরি। এই দেখুন, আমার মোবাইলে এখনও আপনার একটা ছবি আছে। এই দেখুন, তারপর আপনার রুমাল আর একটা পাঞ্জাবি সবসময় আমার কাছে থাকে। এই দেখুন সেই রুমাল। আপনি আমাকে কানের দুল পরিয়ে দিয়েছিলেন, সেই দুল এখনও আমার কানের মধ্যে আছে। নাসরিন জনগণের উদ্দেশ্যে বলল, আপনারা দাঁড়িয়ে কি দেখছেন? যান গিয়ে সবাই নিজের জায়গায় যার কাজ করুন। সবাই চলে গেল। নাসরিন গিয়ে বলছে, মেহেদি ভাই, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না আপনি এখানে বেঁচে আছেন। কিন্তু আপনি জাফরিকে কেন অস্বীকার করছেন? সে তো আপনার বিয়ে করা বউ। তুমি এদের কথা বিশ্বাস করো না, এরা মিথ্যে বলছে। মিথ্যা তো আপনি বলছেন। কি করেছেন আমার বরকে? আপু, আমার বর আমারই থাকবে। আপনি আমাদের স্বামী স্ত্রীর ভেতর বাধা দিতে পারেন না। আমি নিজের মুখে হুজুরের কাছে শুনতে চাই, উনিই বলে দিবেন আমাকে চিনতে পারে কিনা। সাথে সাথে জাফরি বোরকার নিকাবটা আস্তে করে খুলে দিল। খাদিজার আব্বু এক নজর জাফরিকে দেখে নিল। এবার বলুন প্লিজ হুজুর। মেহেদি ভাই, চুপ করে কেন বলুন? তুমি ওদের কথায় কান দিও না, চলো এখান থেকে। আপনি চুপ করুন, আমি হুজুরের মুখে শুনবো। আমি আপনাকে চিনি না। এই কথা বলতেই জাফরি দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলল। ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। ধপ করে মাটিতে বসে পড়ল, কান্না করা শুরু করে দিল। এই চলো এখান থেকে। আচ্ছা চলো। জাফরি এবার হামাগুড়ি দিয়ে খাদিজার আব্বুর পা জড়িয়ে ধরে বলছে, হুজুর প্লিজ, আপনি আমাকে আপনার পায়ের তলায় রাখেন, তবু আমাকে ফিরিয়ে দিয়েন না। আমি আপনাকে ছাড়া বাঁচব না। আপনি আমার সব। আমি এতদিন আপনাকে পাগলের মতো খুঁজেছি। আপনি আমাকে মারেন, বকে দেন, যা ইচ্ছা তাই করেন। প্লিজ আমাকে এভাবে ফিরিয়ে দিয়েন না। এইভাবে বলে নিজের মাথাটা খাদিজার আব্বুর পায়ের সাথে লাগিয়ে জড়িয়ে ধরে কান্না করছে। প্লিজ হুজুর, প্লিজ হুজুর, আপনাকে ছাড়া আমি এবার বোধহয় বাঁচতেই পারবো না। আমাকে ফিরিয়ে দিয়েন না। এই কথা বলতেই খাদিজার আব্বু এমন জোরে পা ঝটকা দিয়ে সরিয়ে নিল, সাথে সাথে জাফরির ঠোঁট ফেটে রক্ত বের হতে লাগলো। ছিটকে গেল একদিকে জাফরি। মেহেদি ভাই, আপনি কি মানুষ? কেউ এইভাবে পা দিয়ে ধাক্কা মারে নাকি? জানি না আপনি কেন এমন পরিবর্তন হলেন। আপনি জাফরিকে পাগলের মতো ভালোবাসতেন, সেই জাফরির সাথে এমন ব্যবহার করছেন। আমি অনেকক্ষণ ধরে সব সহ্য করেছি। আপনার বান্ধবী মানে জাফরির নাম কয়েকবার শুনেছি, দেখি নাই, কিন্তু আজ দেখা মাত্রই আমাকে জড়িয়ে ধরেছে। এত মানুষের সামনে একটা পর পুরুষকে জড়িয়ে ধরতে ওনার কি একটু লজ্জা হলো না? আর আমি বলছি তো ওনাকে চিনি না। আমার স্ত্রী আছে, যে দেখুন আমার স্ত্রী, এই মেয়েটি। জাফরিকে বলে, কোনো মেয়ে আমার জীবনে ছিল না এবং এখনও নেই, এবং আমার একটা মেয়ে আছে 7 বছর বয়স, খাদিজা তার নাম, এবং আমার স্ত্রী পেটে আরেকটা বাচ্চা। সুতরাং আমাদের সংসারটা জাফরি নষ্ট করার চেষ্টা যেন না করে। প্লিজ আর কেউ ডিস্টার্ব করবেন না। চলো খাদিজ রাম্মু। এই বলে খাদিজার আব্বু খাদিজার আম্মুর হাত শক্ত করে ধরে হেঁটে যাচ্ছে। আর জাফরি রক্ত মাখা মুখটা নিয়ে ডান হাত উঁচু করে ডাকতে চাচ্ছে, কিন্তু মুখে কোনো আওয়াজ যেন বের হচ্ছে না। জাফরি কথা বলার জবানটা যেন হারিয়ে ফেলেছে। গোটা শরীর থরথর করে কাঁপছে। নাসরিন যখন জাফরি বলে কাঁধে হাত দিল, সাথে সাথে জাফরি নাসরিনকে জড়িয়ে ধরে বলছে, আমি ওনাকে ছাড়া বাঁচবো না রে, আমি ওনাকে ছাড়া বাঁচবো না। উনি যদি আমাকে কাজের লোক করে রাখে তবু আমি থাকবো। আমি ওনাকে ছাড়া বাঁচবো না।
এই চুপ কর, কাঁদিস না, সব একদিন ঠিক হবে। কি ঠিক হবে? উনি আমাকে ছেড়ে চলে গেল। বিশ্বাস কর জাফরি, আমি নিজেই কল্পনা করতে পারিনি তুই মেহেদি ভাইকে এতটা ভালোবাসিস, কিন্তু মেহেদি ভাই তো তোকে পরিচয় দিচ্ছে না। আর মেহেদি ভাই কেনই বা এমনটা করছে? আর দ্বিতীয় কথা হলো, মেহেদি ভাই বাংলাদেশ ছেড়ে মুম্বাই কি করে আসলো? আমি যাব, কই যাবি? ওনার কাছে যাব। ওনাকে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, প্রয়োজনে ওনার পা সারা জীবন ধরে থাকবো। তোর গায়ে কি মানুষের চামড়া নেই? ও নিজেই বলল তোকে চিনে না। না, আমি ওনার কাছে যাব। ঠাস, তুই আমাকে মারলি। তুই তো দেখলি বোন, ও নিজেই বলছে তোকে চিনে না, তাহলে তুই কেন ওর কাছে যেতে চাচ্ছিস? ও তাই তো, যে আমাকে চিনে না তার জন্য আমি কেন কান্না করব? না, আমি কান্না করব না, কিন্তু আমার চোখের যে বাঁধ মানছে না। কাঁদছিস না, সব কিছু একদম ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, চুপ করে বসে আছো যে? ভাবছি কি? ওই মেয়েটার কথা। বাদ দাও তো, ওসব মেয়ে তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু মেয়েটা আমার পা শক্ত করে জড়িয়ে ধরে কান্না করছিল কোন কারণে? এসব নিয়ে ভেবো না। এই যে তোমার জন্য চা নিয়ে এসেছি, খেয়ে দেখো তো। কিরে জাফরি, উঠেনি? না রে, সারা রাত কান্না করেছে মেয়েটা, তাই এখনো একটু ঘুমোচ্ছে। আমি মেহেদি দুলাভাইয়ের একটা জিনিস খেয়াল করে দেখেছি, যা তোরা লক্ষ্য করে দেখিস নাই। সেটা নিয়ে খুব ভাবছি। কি জিনিস? ওনার মাথার কাছে একটা ক্ষত দেখলাম। এর আগে তো ক্ষত ছিল না। হয়তো কোনোভাবে আঘাত পেয়েছে। ওইভাবে আঘাত পেয়েছে আমার তো মনে হচ্ছে না। এমনি আঘাত পাওয়ার দাগ অমন না। আমার মনে হয় কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। কি বোঝাতে চাইছিস তুই? সেটাই তো বুঝতে পারছি না। সকাল হলো, জাফরির যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আজ বিকালবেলা জাফরি তার দেশে চলে যাবে। বিকাল 4টায় ফ্লাইট। সবাই যার যার ব্যাগ গুছিয়ে নিচ্ছে। জাফরি জানালার কাছে মন খারাপ করে দাঁড়িয়ে আছে, আর কালকের কথাগুলো মনে করে কান্না করছে। এমন সময় নাসরিন আসলো। কিরে, দাঁড়িয়ে কেন? কি বল? কান্না করছিস কেন? কই না তো, কান্না করব কেন? এইভাবে কি কান্না করলে হবে? যে তোকে ভুলে যায়, তুইও তাকে ভুলে যা। এই দোস্ত, একটা কথা বলি। বল। আগে বল তো, আমাদের ফ্লাইট কয়টায়? 4টায় কেন? এখনো 3 ঘন্টা বাকি আছে, তাই না? হুম। চল না রে, একটু হুজুরের বাসায় যাই, ওনাকে খুব দেখতে ইচ্ছে করছে। আবার? চল প্লিজ দোস্ত। আচ্ছা ঠিক আছে। আমার যদি ছেলে হয় তাহলে ছেলের নাম রাখবো খালিদ সাইফুল্লাহ। আল্লাহ মেয়ে দিবে নাকি ছেলে দিবে কেমন করে বলবে? দেখি কি হয়। যাক, দোয়া করো এবার যদি ছেলে হয়। হঠাৎ করে দরজার কলিং বেল বেজে উঠল। খাদিজার আব্বু গিয়ে দরজা খুলে দিল। তাকিয়ে দেখছে দুজন বোরখা পরা মেয়ে। কে? আসসালামু আলাইকুম, আমি জাফরি। তো কি মনে করে আসছেন? আসলে হুজুর, খাদিজার সাথে এবং আপনার সাথেই একটু দেখা করতে এসেছি। ভিতরে আসুন। না, বেশিক্ষণ থাকা যাবে না তো। 4টার দিকে ফ্লাইট আছে, দেশে ফিরতে হবে। তো খাদিজা কই? ঘুমাচ্ছে। তো আপনার স্ত্রী? ও ঘরে। মেহেদি ভাই, আপনি? চুপ, একদম চুপ। ভিতরে আসুন। না। কে আসলো? কালকের মেয়েটি। স্ত্রী এসে বলছে, এই যে জাফরি ম্যাডাম। কি মনে আসছেন? আমি আগেই বলতেছি আমার স্বামী মেহেদি না। ও তাই? জানেন আপু, আমার হুজুরের একবার গরম পানি দিয়ে পা পুড়ে গেছিল। তো আপনার হাজবেন্ডেরও বুঝি গরম পানি দিয়ে পা পুড়ে গেছে? কি কি বোঝাতে চাইছো তুমি? কিছু না আপু, তবে এইটুকুই বলবো, আল্লাহ আমার কপালে যা রাখছে সেটাই হবে। কি বোঝাতে চাইছেন? আস্তে কথা বলো, পেটে চাপ লাগবে। ওহ, আপনার স্ত্রী বুঝি প্রেগনেন্ট? জি। হুজুর, আজকে চলে যাচ্ছি, নিজের খেয়াল রাখবেন। আপনার নতুন মেহমান আসতে চলেছে, তার খেয়াল রাখবেন। আর হয়তো মুম্বাই কোনো দিনও আসবো না। আর হ্যাঁ, আপনার যে ঠান্ডা অ্যালার্জি আছে, একটু সতর্কভাবে চলবেন। এই এলাকায় তো খুব ঠান্ডা, নয়তো শ্বাসকষ্ট বেড়ে যাবে। আমার শ্বাসকষ্ট আপনি কি করে জানলেন? আমার বরের শ্বাসকষ্ট ছিল,
নিঃশ্বাস নিতে পারতো না। সারা রাত ওনার বুকে তেল মালিশ করে দিতাম, ঔষধ কাজ করতো না। আচ্ছা হুজুর, ভালো থাকিয়েন। এই বলে জাফরি কান্না লুকিয়ে মুখ ঘুরে হেঁটে যাচ্ছে। খাদিজার আব্বু দরজায় দাঁড়িয়ে আছে পাথরের মতো। যত দূর জাফরিকে দেখা যায় তত দূর জাফরির দিকে তাকিয়ে আছে। নিজের অজান্তে খাদিজার আব্বুর চোখে পানি চলে আসলো। আচ্ছা খাদিজার আম্মু উনি কি করে জানলো আমার শ্বাসকষ্ট হচ্ছে? ডক্টর মানুষ, এই জন্য হয়তো দেখেই বুঝতে পারছে। সবাই বেরিয়ে পড়েছে এয়ারপোর্টে যাবে। 6টা কার গাড়ি দাঁড়িয়ে জাফরিও ব্যাগ নিয়ে গাড়ির দিকে এগোচ্ছে। জাফরি গাড়িতে উঠলো, জানালার পাশে বসলো, বারবার ক্যাম্পাসের দিকে তাকিয়ে আছে। তারপর খাদিজার আব্বু যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন তার মনটা চাচ্ছে আর একবার যদি আমার হুজুরটাকে দেখতে পেতাম। চলে গেল এয়ারপোর্টের সবাই। জাফরিও মন মরা হয়ে হাঁটতেছে। সিঁড়ি দিয়ে প্লেনে যখন জাফরি উঠতেছে বারবার শুধু পিছন ঘুরে তাকাচ্ছে, তাকিয়ে দেখছে চারদিকে। এই বুঝি হুজুর আমাকে পিছন দিক দিয়ে একবার ডাকবে জাফরি বলে। কিন্তু না, জাফরির চোখেও পানি ছলছল করছে, কেউ তাকে মায়াবী কণ্ঠে ডাকছে না। যদি হুজুর একবার আমাকে ডাকতো, সারা জীবন ওনার পায়ের কাছে পড়ে থাকতাম, কিছু চাইতামও না, স্ত্রীর অধিকারটাও চাইতাম না, তবুও তো ওনার মায়াবী মুখটা দেখতে পাইতাম। কিরে, বারবার ঘুরে তাকাচ্ছিস? না, কিছু না। চল তাড়াতাড়ি বস। হুম। জাফরি বাংলাদেশে পৌঁছে গেল, নিজের বাবা মায়ের কাছে গেল। আর এইদিকে জাফরিকে বিয়ে দেওয়ার জন্য তার পরিবার পাত্র রেডি করেছে। তোর জন্য পাত্র ঠিক করছি। না, আমি বিয়ে করব না, ইচ্ছা নাই। কেন? যে মারা গেছে তার কথা ভুলে যা। মাও মরেনি, ও বেঁচে আছে। কি বলছিস কি? হ্যাঁ আম্মু, ঠিক বলছি, কিন্তু হুজুর আমাকে অস্বীকার করেছে। আচ্ছা আম্মু, ঠিক আছে, আমি একটু ঘুমাবো, পরে কথা হবে ইনশাল্লাহ। মেহেদি তাহলে কোথায়? এই বিষয় নিয়ে তোমার সাথে পরে কথা হবে। এই কথা বলে জাফরি কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ল। তুমি কান্না করছো কেন? না, কান্না করব কেন? এমনি মন খারাপ, শুধু ওই মেয়েটার কথা ভাবছি। আচ্ছা, উনি এখন দেশে চলে গেছে তাই না? হ্যাঁ, যেতেই পারে, ওরা তো বাংলাদেশের মানুষ, তাই না? তবুও কেন যেন ওই মেয়েটির কথা মনে পড়ছে। কী করব বুঝে উঠতে পারছি না। শুধু ওই মেয়েটার কথা ভেবে তোমার কি লাভ? তোমার যে মেহমান আসতে চলেছে তার একটু কথা ভাবো। তাই তো। আমি কেন শুধু শুধু একটা অপর মেয়ের কথা ভাবতে যাচ্ছি? যাক, বাদ দাও ওসব কথা। এইদিকে জাফরি রাত্রিবেলা টায়ার্ড ছিল, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। ফজরের নামাজে যখন ডেকে তুলতে যাবে, মা বারবার দরজায় ডাকছে, কিন্তু জাফরি দরজা খুলছে না। মা টেনশনে পড়ে গেল যে মেয়ে আমাদের ডেকে তুলে দেয় ঘুম থেকে নামাজের জন্য, আজকে সে। জাফরি, তাড়াতাড়ি দরজা খুল মা। জাফরি, এ জাফরি। বাবা মা দুজনেই ডাকছে, কিন্তু জাফরি দরজা খুলছে না। এমন সময় মা বললেন, তাড়াতাড়ি দরজা ভেঙে দাও। জাফরির বাবা তাড়াতাড়ি দরজা ধাক্কা দিয়ে ভেঙে ফেলল। গিয়ে দেখে জাফরি কম্বল গায়ে দেয়া। মা গিয়ে জাফরির গায়ে হাত দিল, দেখছে গোটা শরীর প্রচণ্ড গরম হয়ে গেছে। মা বারবার ডাকছে, জাফরি চোখ খুলছে না। জাফরি, কি হয়েছে মা তোর? চোখ খুল মা। মা, কি হয়েছে তোর? ওগো, তুমি তাড়াতাড়ি নাসরিনকে ফোন দাও। আমার মেয়ে চোখ খুলছে না কেন? জাফরির বাবা নাসরিনকে ফোন দিল। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভোরবেলা ফোন দিয়েছেন যে? আঙ্কেল, আপনি কান্না করিয়েন না, আমি তাড়াতাড়ি আসতেছি। জাফরির অমন খবর শুনে নাসরিন তাড়াতাড়ি চলে আসলো। নাসরিন, দেখো মা, আমার মেয়ে কথা বলছে না কেন? কি হলো আমার মেয়ের? আন্টি দাঁড়ান, আমি দেখছি, চিন্তা করিয়েন না। নাসরিন জাফরির গায়ে যখন হাত দিল, ও মাই গড! তাড়াতাড়ি নাসরিন ফোন দিল অ্যাম্বুলেন্স আনতে। আন্টি, আমি ফোন দিচ্ছি, দাঁড়ান। নাসরিন তাড়াতাড়ি ফোন দিয়েছে অ্যাম্বুলেন্স আনতে। নাসরিন বলল, আন্টি, জাফরি ওষুধ কোথায় রাখে? হ্যাঁ, দাঁড়াও, বক্স আনতেছি। নাসরিনকে বক্স এনে দিল। নাসরিন বক্স খুলে একটা ইঞ্জেকশন বের করলো।
ইঞ্জেকশন করলো জাফরির শরীরে। অ্যাম্বুলেন্স আসলো, জাফরিকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। জাফরিও তো ডাক্তার, জাফরির অসুস্থতার খবর শুনে ডাক্তারের টিম হাজির হয়ে গেল। শিফট করা হলো জাফরিকে। ডাক্তার চেক আপ করছে, মুখে অক্সিজেন দেয়া হলো। তারপর অনেক ডাক্তারি পরীক্ষা করা হলো, কিন্তু জাফরির কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, যেন জাফরির জীবন বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করছে। ডাক্তারের একটা টিম আলোচনার বৈঠক করলো। আসলে আমরা সব কিছু পরীক্ষা করে দেখলাম, কিন্তু জাফরির শরীরে কোনো প্রকার প্রবলেমই ধরা পড়েনি। কিন্তু এত ওষুধ দেওয়া হয়েছে, তারপরেও জাফরির কোনো পরিবর্তনই দেখা যাচ্ছে না। এখন এখানে কিছুই করার নেই। জাফরিকে সরাসরি সিঙ্গাপুর নিতে হবে। আমাদের পক্ষ থেকে সব কিছু করা শেষ। আমাদের তাই করতে হবে। আমি আজই সব ব্যবস্থা করছি। জাফরির মা বাবা কান্না করতে করতে পাগলের মতো হয়ে গেল। জাফরি ছিল সরকারি ডাক্তার, তাই জাফরিকে সিঙ্গাপুর নিতে কোনো সমস্যা হলো না। সব কিছু ঠিকঠাক। এবার জাফরিকে নেওয়া হলো সিঙ্গাপুরে। সেখানকার ডাক্তারগুলো সব কিছু পরীক্ষা মতো যা করা দরকার সব করলো। সেখানে ডাক্তার রিপোর্ট দিল আমাদের। যা করা দরকার আমরা করেছি, এখন আর কিছুই করার নেই। এখন একটাই উপায়, আল্লাহকে স্মরণ করে দোয়া করা। জানি না কি এমন হয়েছে যে অসুখ ধরা পড়ছে না, অথচ অসুস্থতা পিছুই ছাড়ছে না। এইভাবে প্রায় 1 মাস চলে গেল। বাবা মা জায়নামাজে জাফরির জন্য সব সময় দোয়া করছে। হে আল্লাহ, আমার মেয়েকে সুস্থ করে দাও। নাসরিন, রেহেনা সব বান্ধবীরা কেন যেন আগের মতো হাসি ঠাট্টা করে না। তাদের মুখে কোনো আনন্দ নাই। কেন জাফরি সুস্থ হচ্ছে না? হে আল্লাহ, কি অপরাধ করেছে জাফরি যে এত কষ্ট পেতে হচ্ছে? নাসরিন আর জাফরির মা আইসিইউতে বসে আছে। আন্টি, এখন কি করবেন? জানি না মা, কি করব। আন্টি, একটা কথা বলি। বলো। আপনি জানেন কি না জানি না, মেহেদি ভাই এখনো বেঁচে আছে। জাফরি আমাকে বলেছে, আমিও প্রথমে শুনে অবাক হয়ে গেছি। হাজারো হোক, সে তো আপনার বাড়ির জামাই, তাই না? আমার মন কেন যেন বলছে মেহেদি ভাইকে আনলে হয়তো জাফরি সুস্থ হয়ে যাবে। কিন্তু আন্টি, আমি তো বলছি না, আপনারা বিষয়টি বিবেচনা করেন। মেহেদিকে কোথায় পাবো? ও তো বাংলাদেশে নাই, মুম্বাই আছে। সে কি, মুম্বাই কেন? জানি না আন্টি, সব কিছু রহস্যময় আমার নিজেরও মনে হচ্ছে। জানি না আসলে মেহেদি ভাইয়ের হয়েছেটা কি, সে এখানে কি করে গেল আর জাফরিকে কেন অস্বীকার করছে, কিছুই বুঝতে পারছি না। যেন পুরোটাই একটা সিনেমার মতো। হঠাৎ নাসরিন নজর করে দেখছে জাফরির মুখে অক্সিজেন লাগা অজ্ঞান হয়ে আছে প্রায় 1 মাস, কিন্তু চোখ দিয়ে টপ টপ করে পানি বের হচ্ছে, গড়িয়ে বালিশ ভিজে যাচ্ছে। আন্টি, দেখতে পাচ্ছেন যেদিন থেকে জাফরিকে আইসিইউতে রাখা হয়েছে প্রায় দেখি চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আন্টি, আমার মনে হয় ওর ভিতরে মনের আঘাত বেশি পরিমাণে হয়ে গেছে, মনের কোনো জোর নেই। এজন্য জাফরি মনে হয় সুস্থ হতে পারছে না। আন্টি, কারণটা আমি নিজেই বুঝতে পারছি না, কিন্তু আমার মন বলছে জাফরি সুস্থ হতে পারে মেহেদি ভাইয়ের ওসিলায়। হাজার হোক, তাদের বিয়েটা আপনারা মেনে নেননি, কিন্তু তারা ইসলামী শরিয়া অনুযায়ী স্বামী স্ত্রী। আমি নিজেই মেহেদিকে আনতে ব্যবস্থা করব, কিন্তু কিভাবে তোমাকে একটু হেল্প করতে হবে। আমি জাফরির জন্য সব করতে রাজি আছি আন্টি। আমি চাই আমার বান্ধবী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আমি আজকেই মুম্বাই যাওয়ার ব্যবস্থা করছি। ওকে মা, তাই করো। আব্বু, আন্টিটা খুব ভালো ছিল তাই না? যাওয়ার আগে আমার সাথে দেখা করে গেল। খুব পচা আন্টি। তুমি কি তোমার জাফরি আন্টিকে খুব ভালোবাসো? আব্বু, খুব ভালোবাসি। আব্বু জানো, ওনার স্বামী নাকি হুজুর ছিল, কিন্তু জাফরিন আন্টির স্বামী কে আর খুঁজে পাই নাই। সারাদিন শুধু জাফরি আন্টি। যা গিয়ে পড়তে বস, নয়তো 1 থাপ্পড় দেবো। তুমি খাদিরার সাথে এমন করে কথা বলছো কেন? যে চলে গেছে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাহলে ওই মেয়ের কথা বারবার কেন উঠবে বাড়িতে? রিল্যাক্স,
বেশি উত্তেজিত হবে না। যদি বেশি উত্তেজিত হও তাহলে তোমার পেটে আমার সন্তান কষ্ট পাবে। আগে কথা দাও ও মেয়ের কথা আর উচ্চারণ করবে না। আচ্ছা আম্মু, তুমি এমন কেন? তুমি তুমি জাফরিন আন্টির কথা শুনে নিতেই পারো না কেন? চুপ কর, যা পড়তে বস। ছোট মানুষ, বেশি কথা বলিস তুই। আমি কথা বললেই বেশি হয়, তাই না? এক চড় মারবো বেয়াদব মেয়ে, যা পড়তে বস। খাদিজা মন খারাপ করে ঘরে চলে গেল। আচ্ছা, তুমি মেয়েটার সাথে অমন করে কথা কেন বলো তো? তুমি বুঝবে না, আগে কথা দাও। ওই মেয়েটার কথা তুমি উচ্চারণও করবে না, কেমন? কিন্তু কোনো কিন্তু না, আমায় কথা দাও তুমি। কিন্তু জাফরি মেয়েটার নাম নিলে কি এমন সমস্যা? বুঝেছি, তুমি আমার কথা দিতে পারবে না, তাই তোমার সাথে আরই আমার। রাগ করছো কেন? কিন্তু এটা তো বুঝে দাও, জাফরির সমস্যাটা কি? আপনার সাথে আরই। এই মেয়েটা সুবিধার না, দেখলে তো সেদিন তোমার সামনে শপিং মলে কি করলো। সবার সামনে চিৎকার করে বলছে তুমি মেহেদি, কিন্তু তুমি কি সত্যি মেহেদি? এই জন্য কি তুমি ওনার নাম শুনতে চাও না নাকি? ঠিক তাই। বেশ, আর উচ্চারণ করবো না। এই তো আমার লক্ষ্মী বর। আন্টি, বিকেল 3টায় আমাদের ফ্লাইট। আমরা সন্ধ্যা হতে হতেই মুম্বাই পৌঁছে যাব। যে করেই হোক মেহেদিকে আনতেই হবে। জাফরির মা বাবা আর নাসরিন তিনজন চলছে মুম্বাইয়ের উদ্দেশ্যে, কারণ তারা জাফরিকে আগের মতো দেখতে চায়। তারা চায় জাফরিকে সুস্থ করতে, কিন্তু মেহেদির ওসিলায় কি সুস্থ হবে? সুস্থ করার মালিক তো একমাত্র আল্লাহ। কি আছে জাফরির কপালে? তোমার মাথার চুলগুলো কত এলোমেলো হয়ে আছে। তো একটু মাথায় তেল দিয়ে দাও, তুমি তো বেনি করতে পারো। দাঁড়াও, লেখাটা শেষ করে নেই, কারণ কাজের চাপ একটু বেশি হয়ে গেল। দিন দিন তোমার মাথার চুলের যত্ন তো আমাকে নিতে হবে। হঠাৎ দরজার কলিং বেল বেজে উঠল। এখন আবার কে এলো? তুমি বসো, আমি দেখছি। খাদিজার আব্বু দরজা খুলে দিয়ে দেখছে নাসরিন আর দুজন বয়স্ক পুরুষ আর মহিলা। খাদিজার আব্বুকে সালাম দিল। খাদিজার আব্বু সালামের জবাব নিয়ে বলল, আপনি ওই মেয়েটার বান্ধবী, তাই না? জাফরির বান্ধবী আমি। প্লিজ ভিতরে আসুন। রেহনা আর জাফরির কিছু বান্ধবী আইসিইউতে আছে। জানিস কি হবে? একটা মাস হতে ধরলো জাফরি কোনো কথাই বলছে না, শুধু মাঝে মাঝে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হে আল্লাহ, কি হয়েছে জাফরির? কি এমন পরীক্ষা নিতেছ জাফরির? আমরা ডাক্তার, তুমি তো সবার চেয়ে বড় ডাক্তার। তুমি বাঁচাও, তুমি মৃত্যু দান করো না। দয়া করে জাফরিকে সুস্থ করে দেন আল্লাহ। বাবা, আমরা তো মনে করেছিলাম তুমি মারা গেছো, কিন্তু তুমি যে বেঁচে আছো এতেই আমরা অনেক অবাক হয়ে গেছি। বাবা, তুমি হাজারো হোক আমাদের বাড়ির জামাই। আপনি কোথাও ভুল করছেন। আমি মেহেদি না, আমি আপনার বাড়ির জামাই আবার কোন দিন হলাম? আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি মেহেদি না। বাবা, আমার মেয়েটা আজ 1 মাস ধরে অজ্ঞান, এখনো জ্ঞান ফিরেনি বাবা। শুধু মাঝে মাঝে চোখ দিয়ে পানি পড়ছে। জানি না এমনটা কেন হচ্ছে। কি হয়েছে আপনার মেয়ের? ও সেদিন বাসায় ফিরে শুধু একটু ফলের রস খেয়ে শুয়ে পড়েছে, তারপর থেকে আর উঠেনি বাবা, চোখটাও খুলেনি। ডাক্তার কি বলেছে? ভাই, সব জায়গায় দেখালাম, আমরা এতগুলো ডাক্তার, নিজেও বুঝতে পারছি না আসলে ওর অসুখটা কি। সিঙ্গাপুর নিয়ে গিয়েছি, ওখানে বড় বড় ডাক্তার বলছে আমাদের যা করার ছিল আমরা করেছি, এখন উপরওয়ালাকে ডাকা ছাড়া কোনো উপায় নেই। কি করব ভাই, কিছুই বুঝতে পারছি না। নিজেকে খুব অসহায় লাগছে। ও আমার সেই পুরনো দিনের বান্ধবী, 7 বছর ধরে শুধু মনের কষ্ট নিয়ে অন্যজনের স্মৃতি ধারণ করে বেঁচেছিল মেয়েটি। সেই ক্ষতটা মনে হয় সহ্য করতে পারেনি, তাই হয়তো এমন হয়েছে। প্লিজ ভাই, আপনি একটু ইহসান করুন, জাফরির কাছে আপনি গেলে হয়তো সুস্থ হতে পারে। এই কথা বলার পর খাদিজার আম্মু রেগে গিয়ে বলল,